আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি টিএম সালমান রাজশাহী থেকে লিখছি। সামনে আমার এইচএসসি পরীক্ষা হওয়ায় স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমার এক আন্টির জীবনের নির্মম সত্য, যার প্রথম অংশ শুনেছি আন্টির মুখে এবং শেষটা প্রত্যক্ষ করেছি আমি নিজে। সঙ্গত কারণে কারো নাম প্রকাশ করছি না। আন্টি যখন ক্লাস 8-এ পড়ে তখনই তার বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুদিন পরেই আন্টি হঠাৎ অসুস্থ হয়ে যান। কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি হওয়া সহ নানা অনেক জটিলতা দেখা দেয়। অনেক ডাক্তার দেখানোর পর যখন সমস্যার সমাধান হয় না এবং আন্টির অবস্থা খারাপ হতে থাকে, তখন একজন ভালো কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। কবিরাজ আন্টিকে দেখে বলেন, এইটা স্বাভাবিক অসুস্থতা না, তাই ডাক্তার দেখিয়ে বা ওষুধ খেয়ে কোনো লাভ নেই। তিনি বলেন আন্টিকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং তার এক নিকট আত্মীয় করেছে কাজটি। এই কথা আঙ্কেল বিশ্বাস করতে নারাজ। তখন কবিরাজ বলেন যে বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে আপনি আপনার ঘরের দরজার নিচে খুঁড়ে দেখুন, একটা বোতল পাবেন, বোতলটা আমার কাছে নিয়ে আসবেন। এরপর কবিরাজের কথা অনুযায়ী বাড়িতে ফিরে আঙ্কেল ঘরের দরজার নিচু হয়ে খুঁড়ে একটা বোতল পান এবং বোতলটি কবিরাজের কাছে নিয়ে যান। বোতলের মধ্যে আন্টির শাড়ির আঁচল থেকে কেটে নেওয়া এক টুকরো কাপড় পাওয়া যায়, সেখানে কুফরি কালাম লেখা ছিল। এরপর কবিরাজ সেটা পুড়িয়ে দেয় এবং আন্টি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। কিন্তু আঙ্কেল কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিলেন না যে ব্ল্যাক ম্যাজিক তার কোনো আত্মীয় করেছে। সমস্যা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু হয়নি। এর কিছুদিন পর একদিন আন্টি ঘুমে থাকা অবস্থায় তার মাথা থেকে কিছু চুল কেটে নেওয়া হয় এবং সেটা করে সেই নিকটাত্মীয়। এবং এই ঘটনার পর আন্টি কিছু খেতে পারতেন না, কিছু খেলেই বমি হয়। দিন দিন আন্টির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হয় এবং মাঝে মাঝে নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। প্রথমে পরিবারের সবাই এটিকে আন্টির প্রেগনেন্সি এবং পরবর্তীতে বুঝতে পারে যে না, আন্টি আসলে অসুস্থ। এরপর আন্টিকে সরাসরি কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ আন্টিকে দেখেন এবং বলেন যে অনেক দেরি করে ফেলেছ, তবে এখনো সময় আছে, আর 2-1 দিন থাকলে তো আপনার স্ত্রী মারা যেত। কবিরাজের কথার কারণ জানতে চাইলে তিনি বলেন যে আন্টির নামে একটা বান দাফন করা হয়েছে। কবিরাজ সেই বানকে কিছুটা বলে উল্লেখ করেন এবং বলেন যে বানটি কোনো এক জায়গায় দাফন করা আছে। তিনি তো বেশ কিছু রিচুয়ালের মাধ্যমে জিন দ্বারা সেই বান উঠিয়ে আনলেন। এরপর আঙ্কেলের সামনে সেই বানটি খোলা হলো এবং বানটি কাপড়ের জড়ানো ছিল, কিছু শামুক, কচুরিপানা, একটা হাড়, কিছু পরিমাণ ছাই এবং এবং কিছু পরিমাণ সিঁদুর এবং আন্টির মাথার চুলও সেখানে পাওয়া যায়। শামুকগুলোর বেশিরভাগই ছিল মৃত এবং সবগুলো শামুকের মৃত্যু ঘটলে আন্টিও মারা যাবেন। ব্যাপারটা এরকমই ছিল। এরপর কবিরাজ বিভিন্ন ধরনের রিচুয়ালের মাধ্যমে সেই বানটি পুড়িয়ে দেন এবং আন্টিকে তাবিজ করে দেন এবং আন্টি এরপর কবিরাজের বেশ কিছু রিচুয়াল করেন এবং আঙ্কেলকে তার নিকট আত্মীয় নাম দেখান। কিন্তু আঙ্কেল কিছুতেই বিশ্বাস করেন না যে তার পরিবারের কেউ এমন জঘন্য কাজ করতে পারে। এরপর কবিরাজের দেয়া তাবিজ ধারণ করে এবং তার পানি পড়া পান করে আন্টি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এরপর আন্টি বেশ অনেক দিন সুস্থ জীবন যাপন করেন, এর মধ্যে কোনো সমস্যা হয়নি। একসময় আন্টি গর্ভবতী হন। সে সময় গর্ভের সন্তান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আঙ্কেল আন্টিকে নিয়ে কবিরাজের কাছে যান। কবিরাজ আন্টিকে একটি তাবিজ দেন এবং সেটিকে বেঁধে রাখতে বলেন। কিছুদিন খাওয়া এবং পান করার পূর্বে সবসময় সব নিয়ম মেনে চলতে বলেন। এরপর কোনো সমস্যা হয়নি, গর্ভের সন্তান সুস্থভাবে স্বাভাবিকভাবে বাড়তে থাকে। ওইদিকে আন্টির গর্ভবতী হওয়ার খবর জানার পর তার সেই নিকটাত্মীয় আন্টির গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য আন্টিকে আবারও কুফরি মন্ত্রসিদ্ধ পানি পান করায়। কিন্তু তিনি বিসমিল্লাহ বলে পানি পান করার ফলে সেই পানি দিয়ে খারাপ কিছু হয় না এবং এভাবে গর্ভের সন্তানের কোনো ক্ষতি করতে পারে না সেই জিন। নির্দিষ্ট সময়ে আন্টি বাচ্চা ডেলিভারির সময় হয় এবং অনেক চেষ্টা করে বাচ্চাকে ভূমিষ্ঠ করানো যায় না। আন্টিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে পরীক্ষা করে দেখানো হয় বাচ্চার অবস্থান এবং আন্টির শারীরিক অবস্থা একদম স্বাভাবিক এবং বাচ্চা ভূমিষ্ঠ হবার
মানে পুরোপুরি অনুকূলে। এরপরে সন্তান ভূমিষ্ঠ হচ্ছেন এবং আন্টির মানে অসুস্থতা বেড়েই যাচ্ছে। এই অবস্থায় আঙ্কেল কবিরাজের শরণাপন্ন হন এবং কবিরাজ চালানকৃত জিনের মাধ্যমে জিনের জন্য তিনি বলেন যে চালানকৃত জিনের জন্য সন্তান ভূমিষ্ঠ হচ্ছেন। তিনি আঙ্কেলকে বলেন যে তাবিজ এবং পানি পরা দেন এবং তাবিজগুলোর একটি তিনি কোমরে বা পেটে এবং দুইটা তিনি বিভিন্ন জায়গায় বাঁধতে বলেন এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাবিজগুলো খুলে পুকুর বা নদীতে ফেলে দিতে বলেন। এছাড়া তিনি সন্তানের জন্য একটি তাবিজ দেন। কবিরাজের কথা অনুযায়ী আন্টির সাথে ওই তাবিজগুলো বেঁধে দেওয়া হয় এবং সন্তান এরপরও সন্তান ভূমিষ্ঠ হয় না। এবং সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মা ও গর্ভের সন্তানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে মা ও সন্তানের সুস্থতার কথা ভেবে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী আন্টির সন্তান পৃথিবীর আলো দেখে। এরপর কবিরাজের দেয়া তাবিজ বাচ্চার হাতে বেঁধে দেওয়া হয়। সমস্যার সাময়িক সমাধান হয়। পরবর্তীতে স্ত্রী এবং সন্তানের সুরক্ষার কথা ভেবে আঙ্কেল বেশ কয়েকজন কবিরাজ এবং হুজুরের শরণাপন্ন হন। আর ওনারা প্রত্যেকেই বলেন আন্টিকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরপরও আঙ্কেল পুরোপুরি বিশ্বাস করে না, কিন্তু আঙ্কেলের অবিশ্বাস বিশ্বাসে পরিণত হয় যখন তিনি দেখেন তার নিকট আত্মীয়গুলোর অনেকগুলো জিন চালন করে মানে জিন চালান করা হয়েছে এবং আন্টির পেটে অসম্ভব জ্বালা পোড়া করতো সেই সময় এবং পেটের ভেতরে লোহার পেরেক ঢুকে দেওয়ার মতো যন্ত্রণা হতো। আন্টি কিছু খেতে পারতো না। তখন আঙ্কেল একজন বড় হুজুরের সন্ধান পান এবং তার কাছে আন্টিকে নিয়ে যান এবং হুজুর বিভিন্ন ধরনের রিচুয়ালের মাধ্যমে আন্টির পেট থেকে কয়লা, চুল, সিঁদুর এবং একটি তাবিজ বের করে আনেন এবং একটি কাঁসার থালায় বেশ কিছু কাঁচা দুধ দিয়ে কিছু রিচুয়াল সম্পন্ন করেন এবং থালাটি আঙ্কেলের সামনে রাখেন। এবং এরপর থেকে পেট থেকে বের করা তাবিজটি থালার রাখা দুধের মধ্যে ফেলে দেন। সেখানে সেটা ফুটে ওঠে এবং আঙ্কেল সেই নিকটাত্মীয়র মুখমণ্ডল ছবি দেখতে পান এবং তখন তার অবিশ্বাস করার কোনো কারণ থাকে না। হুজুর আন্টিকে কিছু তাবিজ দেন এবং এক টুকরো মানে কিছু একটা আয়াত লিখে দেন কাগজে এবং তার সেই সমস্যা ভালো হয়ে যায় এরপর থেকে। এবং তাদের নিজেদের নিকট আত্মীয় আন্টির সুখ শান্তি সহ্য করতে পারে না, তাই বিভিন্নভাবে একের পর এক বিভিন্ন ধরনের ক্ষতি করতে থাকে এবং হুজুর একটি সমস্যার সমাধান করলে পুনরায় আরও একটি সমস্যার সমাধান হয়। এভাবে ব্ল্যাক ম্যাজিকের সাথে লড়াই করতে করতে এক সময়ে আন্টি আমাদের ছেড়ে চলে যান। আন্টি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্ল্যাক ম্যাজিকের যন্ত্রণা ভোগ করেছেন। আপনারা সকলে আমার আন্টির জন্য দোয়া করবেন যেন তিনি জান্নাতবাসী হন। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। টিএম সালমান, তেরোখাদিয়া, রাজশাহী। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এখন যে গল্পটি আমি আপনাদের সামনে শেয়ার করব, গল্পটির সময়কাল ছিল 1992 সাল। যিনি এই গল্পটি আমাকে বলেছেন তার নাম মোহাম্মদ আলী, তার বাড়ি তাহিরপুরে। ঘটনাটির স্থান হাত্তির গাতা নামক একটা জায়গা। এই হাত্তির গাতা এমন একটি জায়গা, এই জায়গাটি যখন একদম শুষ্ক মৌসুম থাকে তখনও পানি থাকে এবং এখানকার পানি কখনো শুকায় না। 1992 সালের ওই একটা দিনে, ঠিক কোন মাস বা কোন দিন এটি আমাকে ঠিক বলতে পারেন নাই, তবে এতটুকু বলতে পারেন সেটা ভরা বর্ষার সময় ছিল। মানে টাঙ্গুয়ার হাওরে পানি থই থই করছিল। মেঘালয়ের সাইড দিয়ে ইন্ডিয়া থেকে আসা পাথরগুলো এবং স্থানীয়ভাবেই সংগ্রহিত পাথরগুলো কার্গোতে বোঝাই করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয় এবং সেটা এখনো নিয়ে যাওয়া হয়। 2000 সালে যখন টাঙ্গুয়ার হাওর রামসার সাইটভুক্ত হয়, তার আগ পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের ভেতর দিয়ে কার্গো এবং বিভিন্ন ধরনের নৌযান চলাচল করত। 2000 সালের পর থেকে টাঙ্গুয়ার হাওর সংরক্ষণের উদ্যোগ নেওয়ার ফলে তার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের নৌযান, মানে মালামাল বোঝাই নৌযানগুলো চলাচল সংরক্ষিত করে দেওয়া হয়। প্রিয় লিসেনার্স, এমনই একটি ঘটনা আপনাদের সামনে শোনাবো, যেটি শুনে আসলে আমিও মুগ্ধ হয়েছিলাম, অভিভূত হয়েছিলাম। মোহাম্মদ আলী ভাই উনি জানান 1992 সালের কোনো এক সন্ধ্যায় ভারত থেকে আনা পাথরগুলো টাঙ্গুয়ার হাওরে বোঝাই করা, মানে টাঙ্গুয়ার হাওরের একটা প্রান্ত, এটা পূর্ব প্রান্তের একটা গ্রাম, ওখানে বোঝাই করা হয় পাথরগুলো। যখন লোড হয়ে যায় তখন কার্গোটি সিলেটের সুরমা নদীতে ওঠার জন্য টাঙ্গুয়ার হাওরের ভেতর দিয়ে চলতে থাকে।
যেহেতু বর্ষাকাল ছিল, খুব শর্টকাট ওয়েতেই সুরমা নদীতে চলে যাওয়া যেত। এই জন্যই টাঙ্গুয়ার হাওরের ভেতর দিয়ে যাওয়া শুরু করলো। কিন্তু কার্গোটিকে একটু গভীর জায়গা দিয়ে যেতে হবে, কারণ আমরা জানি কার্গোতে যখন মালামাল লোড করা হয় তখন কার্গোটি একদম ডুবে যাওয়া ভাব হয়। তো কম বা অগভীর জায়গা দিয়ে গেলে মাটির সাথে ধাক্কা লাগতে পারে বা আটকে যেতে পারে, এই জন্য বেশ গভীর জায়গা দিয়ে যেতে হবে। এই জন্য ওই সময় যিনি মানে চালাবেন আর কি, কার্গোটি চালাবেন, যিনি মাস্টার ছিলেন, তখন ওই মাস্টার সিদ্ধান্ত নেন যে উনি হাতির গাতা ওই জায়গাটা হয়ে যাবেন। স্থানীয় কয়েকজন লোক যারা ওই কার্গোতে চাকরি করত, তারা বললো না, হাতির গাতা আসলে রাতের বেলা এই দিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না, জায়গাটা ভালো না। কিন্তু কার্গোর যিনি মাস্টার, উনি বললেন যে না, এটা কোনো বিষয় না, আমরা কতজন আছি, এরকম তো কোনো ঘটনা তো আমি কখনো শুনি নাই যে কোনো সমস্যা হয়, সুতরাং আমরা এদিক দিয়েই যাবো। আর তাছাড়া আমাদের কার্গোটা বড় এবং উঁচু, এই জায়গাটা গভীরতা বেশি, এদিক দিয়ে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে, অন্য জায়গা দিয়ে গেলে কার্গোটা আটকে যেতে পারে। যাই হোক, তারা ওই দিক দিয়ে যাওয়া শুরু করে। রাত তখন প্রায় 11:30। হঠাৎ কার্গোর ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং কার্গো থেমে যায়। কার্গোতে থাকা সব স্টাফরা কি কারণে ইঞ্জিন বন্ধ হলো সে বিষয়টা অনুসন্ধান করতে থাকেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারছিলেন না। প্রথমত তারা ধরেই নিয়েছিলেন এটি ইঞ্জিনের কোনো সমস্যা, মানে টেকনিক্যাল সমস্যা, কিন্তু অনেকক্ষণ ধরেও ওনারা কোনোভাবেই ইঞ্জিনটা ঠিক করতে যখন পারছিলেন না, তখন ওনারা আরো ভালোভাবে খেয়াল করেন আসলে ইঞ্জিনের কোনো ত্রুটি নেই, কোনো একটা রহস্যজনক কারণে ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না। তখন ওই কার্গোতে থাকা একজন ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ইঞ্জিনে ফু দেন এবং অদ্ভুত ব্যাপার হলো এরপর ইঞ্জিনটি চালু হয়ে যায়। ইঞ্জিন চালু হওয়ার পর সামান্য একটু আগায় কার্গোটি, আগানোর পরে হঠাৎ করে মনে হলো কার্গোটি কোনো কিছুর সাথে ধাক্কা লেগেছে। ধাক্কা লাগার সাথে সাথে অনেকেই মানে চিন্তা করেন কি ব্যাপার, এখানে তো খুব গভীর পানি, ধাক্কা লাগার তো কথা নয়। ইঞ্জিন চলছে কিন্তু কার্গোটি 1 ইঞ্চিও আগাচ্ছে না, মনে হচ্ছে নিচে কোনো কিছুর সাথে আটকে গেছে। আমির আলী নামক একজন ব্যক্তি, উনি কার্গোতে থাকা লম্বা একটি বাঁশ উনি হাতে করে নিয়ে পানির মধ্যে নামিয়ে দেন, মানে ওই জায়গার গভীরতা কতটুকু সেটা বোঝার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লম্বা এই বাঁশটি পানির নিচে চলে যাচ্ছে, কিন্তু পানির তল খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এই বাঁশের 10 ভাগের 1 ভাগ হচ্ছে এই কার্গোটির উচ্চতা। তাহলে কার্গোটি কিসের সাথে বেঁধে গেল? তারা চিন্তায় পড়ে গেলেন। একে তো রাত, দিনের বেলা হলেও সূর্যের আলো পানির নিচে গেলে কিছুটা বোঝা যায় যে কি হয়েছে, কিন্তু রাতের বেলা ওনারা বুঝবেন কিভাবে? পানির নিচে তো টর্চ লাইট জ্বলবে না। তো আমির আলী উনি বেশ সাহসী মানুষ ছিলেন, উনি সিদ্ধান্ত নিলেন যে উনি যাবেন, উনি নিচে যাবেন, ডুব দিয়ে দেখবেন আসলে কি হয়েছে, কোথায় বেঁধে গেছে। তো জাহাজের মানে কার্গোর মাস্টারের কাছ থেকে অনুমতি নিয়ে উনি ডুব দিলেন। ওনার গায়ে যে শার্ট ছিল এবং লুঙ্গি ছিল, উনি শার্টও খোলেন নাই, শার্ট এবং লুঙ্গি নিয়েই উনি ডুব দিয়েছেন। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়ে যায়, আমির আলী আর ওঠে না। কার্গোর মাস্টার উনি চিন্তিত হয়ে পড়েন, কি ব্যাপার, এতক্ষণ তো পানির নিচে দম আটকে থাকা সম্ভব নয়, নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। এই চিন্তা যখন উনি করছিলেন তখন আরো যারা স্টাফরা ছিলেন এর মধ্যে থেকে 2 জন বললেন যে আমরা ডুব দিয়ে দেখি আসলে কি হয়েছে, কেন আমির আলী উঠছেন, আর ঘটনাটা কি। তখন ওই কার্গোতে থাকা 2 জন লোক ওনারাও ডুব দেন।
ডুব দিয়েই ওনারা যেই ঘটনাটি দেখতে পান বা যেই দৃশ্যটি দেখতে পান, এই দৃশ্য দেখার জন্য ওনারা কখনো কল্পনাও করেনি। ওনারা দেখতে পান যে আমির আলী সে কার্গোর ঠিক তলায় তার দেহ আটকে আছে। আর অদ্ভুত ব্যাপার হলো যে একদম নিচ থেকে, মানে যেখানে মাটি রয়েছে সেখান থেকে এক ধরনের আলো বিকিরিত হচ্ছে। মানে ওই আলোয় কার্গোর নিচে কি আছে বা ওই জায়গাটার আশেপাশে কিছুটা আলোকিত হয়েছে, আবছা দেখা যাচ্ছে। ওই আবছা আলোতে তারা আমির আলীর দেহকে দেখতে পাচ্ছেন। এবং আরো একটা জিনিস দেখতে পান, সেটি হচ্ছে বিশাল আকৃতির একটা হাত মাটির নিচ থেকে উঠে ওই কার্গোটিকে ধরে রেখেছে। ওনারা বুঝতে পারেন ওনারা বিশাল একটা বিপদে পড়েছেন। কারণ এত বড় হাত, এটা তো কোনো স্বাভাবিক হাত নয়, নিশ্চয়ই কোনো একটা দানব, স্থানীয়ভাবে দেও বলে, কোন একটা দানব এটাকে ধরে রেখেছে। ওনারা দ্রুত, কারণ সময় খুব কম ছিল, কারণ পানির নিচে তারা নিঃশ্বাস নিতে পারছিলেন না, ওনারা চিন্তা করেন আমির আলীকে তাড়াতাড়ি নিয়ে আমরা উপরে চলে যাই। দুইজন দ্রুত আমির আলীর দেহের কাছে গিয়ে যখনই তারা টান দিয়েছেন, তখন ওনারা আরো ভয় পেয়ে যান। ওনারা দেখতে পান যে এই শার্ট এবং লুঙ্গি তো আমির আলীরই, কিন্তু আমির আলী কোথায়? এ তো আমির আলীর কঙ্কাল। কারণ আমির আলীর আসলে দেহে কোনো মাংসই ছিল না, শুধু কঙ্কাল ছিল। কি হয়েছে তার সাথে ওনারা বুঝতে পারলেন না। ওনারা প্রচন্ড ভয় পেলেন। ওনারা দ্রুত নৌকায়, মানে কার্গোতে উঠে পড়লেন। উঠে পড়ে সবাইকে বললেন এই ঘটনা আমরা নিজেই দেখেছি, আর আমির আলীর এই ঘটেছে। তখন সবাই ভয় পেয়ে যান। ওনারা বুঝতে পারেন ওনারা খুব বড় একটা বিপদে পড়েছেন। কিন্তু কেন? এরকম ঘটনা তো আগে কখনো হয়নি, কেন ওনাদের সাথে এটি হচ্ছে? ওনারা চিন্তা করতে থাকেন। হঠাৎ খুবই বয়স্ক কিন্তু গম্ভীর একটি শব্দ ওনাদের কানে আসে, এটা সবাই শুনতে পান। সেখান থেকে বলা হয়, তোদের এই কার্গোর মধ্যে একটি পাথর রয়েছে কালো রঙের, এই পাথরটি নিচে ফেলে দে, না হলে এই কার্গো এখনই ডুবে যাবে। তখন এই একবার, শুধু একবারই এই কথাটি বলেছে, কিন্তু সবাই শুনেছে। এখন ওই কার্গোতে থাকা যে 4-5 জন ছিল, তারা চিন্তা করে এত ভারী ভারী পাথর তারা কিভাবে সরাবে, এটা পানিতে ফেলে দিতে হবে। আর ফেলে দিলে এই পাথরগুলো উঠানোও যাবে না। আর এই পাথরগুলো তো বহু টাকা দিয়ে খুলনার আর একটা পার্টি কিনেছে, তো তাদেরকে কি জবাব দেবে? কিন্তু তারপরেও চিন্তা করে যে পাথর ডুবে গেলে কোনো না কোনো ব্যবস্থা তারা করবে হয়তো বা পরে, কিন্তু এখন জান তো বাঁচাতে হবে এবং কার্গোটাকেও বাঁচাতে হবে। তখন মাস্টার সিদ্ধান্ত দেন যে সব পাথর পানিতে ফেলে দিতে থাকো, দেখে কালো পাথরটা বের হয় কিনা। এভাবে 4-5 ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে ওই পাথর আস্তে 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 পানিতে ফেলতে থাকে। ভোরের আজানের আগে হঠাৎ অদ্ভুত একটি পাথর তারা দেখতে পান। মোহাম্মদ আলী ভাই যেটি বলেছিলেন, এই পাথরটির আকৃতি অনেকটাই মানুষের মতো ছিল, কিন্তু মানুষ না, জাস্ট ন্যাচারালি এটা মনে হচ্ছে গঠিত হয়েছে। কিন্তু আকৃতি অনেকটা মানুষের মতো হলে কিন্তু সেটা মানুষের হুবহু মানুষের মতো নয়। খুবই কুচকুচে কালো, অস্বাভাবিক রকমের কালো একটি পাথর, মানে এত কালো যে ওর উপরে আলো পড়ার সাথে সাথে মানে আলোটা রিফ্লেক্ট হচ্ছে, মানে এত কালো, মানে কাচের মতো একটি পাথর। এবং আরো অদ্ভুত ব্যাপার হলো, এই পাথরটি আকারে কিন্তু খুব বেশি বড় নয় এবং ওজন হওয়ার কথা 7 থেকে 8 কেজি, তাদের অনুমান অনুযায়ী। কিন্তু একজন ব্যক্তি কোনোভাবেই ওই পাথরটি তুলতে পারছিলেন না। প্রায় 3-4 জন মিলে ওই পাথরটি উঁচু করতে সক্ষম হন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যখনই তারা পাথরটি ধরেছে তাদের শরীরে অদ্ভুত এক ধরনের শিহরণ অনুভূত হয়েছে। মনে হচ্ছে যে তাদের শরীরে হালকা বিদ্যুতের
ঝলক খেলে যাচ্ছে, মানে হালকা বৈদ্যুতিক শক খেলে যেমন অনুভূত হয় ঠিক তেমনটা। কিন্তু তারপরেও 3-4 জন মিলে দ্রুত ওই পাথরটি যখনই পানিতে ফেলে দেয়, তখন হঠাৎ করে কার্গোতে একটি ঝাঁকি অনুভূত হয়। মনে হলো নিচ থেকে কোনো একটা জিনিস এই কার্গোটিকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে কার্গোটিতে একটি ঝাঁকি অনুভূত হলো, এবং তারা সবাই বুঝতে পারেন এখন মনে হচ্ছে কার্গোটি মানে হালকা ঢেউয়ে দুলছে বা একটু নড়াচড়া করছে। তখন তারা বুঝতে পারেন আসলে নিচে যে ভয়ঙ্কর হাতটি ছিল, এই হাতটি ওই কার্গোকে ছেড়ে দিয়েছে। এরপরে ইঞ্জিন স্টার্ট দিয়ে দ্রুত ওই জায়গা থেকে বের হয়ে তারা রূপনগর নামক একটা জায়গায় কাছে চলে আসেন, এবং তারা ওই সময় খুলনাতে যাননি। রূপনগর নামক ওই জায়গার কাছে এসে কার্গোটি মানে ওই বাজারের কাছে, ওইখানে একটা বাজার রয়েছে, ওই বাজারের কাছে এসে কার্গোটি সাইড করা হয়, এবং তারা নেমে, তখন ফজরের আজানও দিয়ে দিয়েছে, কিছু লোকজন মসজিদে আসা শুরু করেছে, তাদেরকে এই ঘটনাটি খুলে বলেন। তখন তারা বলেন যে তোমরা তো খুব বড় বাঁচা বেঁচে গেছো, কারণ ওই হাতির গাথা নামক একটা জায়গায় অদ্ভুত কিছু ঘটনা রয়েছে এবং অনেকেই সেই ঘটনার সাক্ষী। সেখানে স্থানীয় ভাষায় ওই জায়গাটিতে নাকি দেও রয়েছে, দেও মানে দানব রয়েছে। কখনো কখনো মানে কোনো ধরনের অঘটন তারা ঘটান। এবং আর একটা অদ্ভুত ব্যাপার, যেটি আমরা ওখানে গিয়ে জেনেছিলাম, সেটি হচ্ছে যে ওই জায়গাটিতে অদ্ভুত নাকি একটি সাপ রয়েছে। সাপটি অনেক বড়, কোনো মানুষ এখনো সেই সাপটিকে দেখেন। সেই সাপটির মাথা নাকি হুবহু সাপের মতো নয়, আবার মানুষের মতোও নয়, ঠিক মাঝামাঝি এক ধরনের অদ্ভুত টাইপের একটি মাথা। কিন্তু ওই সাপটি নাকি কাউকে ক্ষতি করে না, এখন পর্যন্ত কাউকে ক্ষতি করেনি। এরকম ওই হাতির গাথা নামক জায়গায় কিছু অদ্ভুত ও রহস্যজনক বিষয় প্রচলিত আছে। কিন্তু আমির আলীর দেহটা পরদিন সকালে সেখান থেকে উদ্ধার করা হয়, এবং সত্যি তার শরীরে কোনো মাংস ছিল না। কিন্তু মুহূর্তের মধ্যে কিভাবে একটা মানুষ কঙ্কাল হয়ে যেতে পারে, এটি খুবই রহস্যাবৃত একটি বিষয়। টাঙ্গুয়ার হাওরের হাতির গাথা জায়গাটিতে আমরা গিয়েছিলাম, অনেক গভীর। প্রিয় লিসেনার্স, আপনারাও চাইলে সেই জায়গাটিতে যেতে পারেন। কিন্তু একটি কথা বলে রাখি, প্রত্যেকটি ঘটনা সংগ্রহ করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, কারণ হচ্ছে স্থানীয়ভাবে কেউ কোনো ঘটনা বলতে চায় না, অনেক রিকোয়েস্ট করে তাদের মুখ থেকে ঘটনাটা বের করতে হয়েছে। আশা করি ঘটনাটি সবার ভালো লেগেছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই কার্গোটি যখন দিনের বেলা সবাই পরখ করতে যান, কার্গোটি যখন ডুব দিয়ে নিচে দেখার চেষ্টা করেন এবং সত্যি দেখেন নিচে এমন শক্ত কিছু ওইটাকে ধরে রেখেছিল যে কার্গোর নিচে মানে দাগ হয়ে আছে, যে জায়গাটিতে 5 আঙ্গুলের, মানে ঠিক যেমন আমরা কোথাও যদি কাউকে আঘাত করি, মুখে আঘাত করলে 5 আঙ্গুলের ছাপ পড়ে যায় মুখে, ঠিক তেমনি এই 5 আঙ্গুল দিয়ে যে কার্গোর নিচে চেপে ধরে রেখেছিল, কয়েকটা জায়গায় এরকম পাতটা বসে গেছে, তার মানে ওখানে খুব প্রেসার ক্রিয়েট করা হয়েছিল। প্রিয় লিসেনার্স, আশা করি সবার ঘটনাটি ভালো লেগেছে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা বলছি, মিরপুর, ঢাকা থেকে। ঘটনাটা আমি শুনেছি বেশ কিছুদিন আগে আমার এক রিলেটিভের কাছে। আমার সাথে কিংবা আমার রিলেটিভের সাথে ঘটা কোনো ঘটনা নয়, বলতে পারেন থার্ড হ্যান্ড ঘটনা। ঘটনা ঘটেছে যে পরিবারের সাথে, তারা মুসলিম কিন্তু বাঙালি নয়, থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে, এবং তারা লেবানিজ বংশোদ্ভূত। আপনি হয়তো জানেন অস্ট্রেলিয়ায় প্রচুর লেবানিজ বসবাস করে, সেরকমই একটা ফ্যামিলি যার সাথে ঘটনাটি ঘটেছে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। আমার রিলেটিভ যেভাবে বলেছে আমি সেভাবেই শেয়ার করছি। সাদি তার ওয়াইফ এবং ছেলেকে নিয়ে সিডনিতে থাকতেন অনেক বছর ধরে। যখন সাদি সিডনিতে আসেন তখন ওনার বয়স ছিল 25 বছর। উনি একটা ইউনিভার্সিটিতে পড়াতেন, আর সেখানেই পরিচয় হয় জয়তুনের সাথে। জয়তুন এবং আজিজা ছিল কাজিন, তারাও একই ইউনিভার্সিটিতে পড়তেন। সাদির সবসময়ই জয়তুনকে অনেক ভালো লাগতো।
আর সেই কথা একদিন সে আজিজাকে বলে। আজিজাকে রিকোয়েস্ট করে যেন জয়তুনকে এই ভালোবাসার কথাটা সে জানিয়ে দেয়। কিছুদিন পার হয়ে গেল, কিন্তু জয়তুনের কাছ থেকে হাঁ বা না সূচক কোনো উত্তর না আসায় সাহস করে উনি নিজেই জয়তুনকে মনের কথা বলে দিলেন। জয়তুন কোনো প্রকার ভনিতা ছাড়াই হ্যাঁ সূচক জবাব দিল। এরপর কিছুদিন পার হয়ে যায়। একদিন কথা প্রসঙ্গে জয়তুনকে সাদি জিজ্ঞেস করলো, তুমি এত সহজে রাজি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আজিজা কি তোমাকে আমার বিষয়ে কিছু বলেছিল? জয়তুন অবাক হয়ে বলল, তুমি কি বলছো? আজিজা আমাকে কি বলবে? কেন? আমাদের বিষয়? আমি আজিজাকে দিয়ে তোমার কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম। কই, ও তো আমাকে কিছু বলেনি। দুজনে একটু অবাক হলো এবং সাদি বলল, বাদ দাও, আমরা দুজন একসাথে আছি এটাই বড় কথা। আগেই বলেছি আজিজা এবং জয়তুন সম্পর্কে বোন হওয়ায় ওরা একই বাসায় থাকতো। বছরখানেক পর সাদির পড়াশোনা কমপ্লিট হয়। এরপর তাদের রিলেশনের বিষয়টি তাদের ফ্যামিলিতে জানালো এবং বলল, আমরা বিয়ে করতে চাই। দুজনের ফ্যামিলি ওদের সম্পর্ক মেনে নিল এবং বিয়ের ব্যবস্থা করে দিল। এর বছরখানেক পার হতেই তাদের একটা ছেলে হলো। সাদি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করত এবং শুক্রবারে সিডনির একটা মসজিদে ইমামতি করত। অস্ট্রেলিয়ার সিডনিতে অনেক জায়গায় মসজিদগুলোতে লেবানিজ বা বাঙালি প্রভাব আছে। উনি যেহেতু ভালো কোরআন তেলাওয়াত করেন এবং ধর্ম সম্পর্কে ভালো ধারণা ছিল, তাই ওনাকে সবাই শুক্রবার জুম্মার নামাজ পড়ানোর অনুরোধ করেছিল এবং সেই থেকে উনি কন্টিনিউ করে আসছিলেন। ওনার আরও একটি বৈশিষ্ট্য ছিল, যেটা বংশক্রমে পাওয়া, জিনে ধরা মানুষের তদবির করতে পারতেন তিনি। উনি প্রফেশনালি করতেন না, কিন্তু মাঝে মাঝে এটা করতেন নিতান্ত কারো অনুরোধ থাকলে, এবং ওনার কিছু আধ্যাত্মিক ক্ষমতা ছিল সে কারণেও। সাদি যে অফিসে চাকরি করত সেখানেই কোইন্সিডেন্টালি আজিজারও চাকরি হয়ে যায়। চাকরির সুবাদে প্রতিদিনই আজিজার সাথে সাদির দেখা হয়ে যেত। একদিন কথা প্রসঙ্গে সাদি আজিজাকে জিজ্ঞেস করলো, তুমি জয়তুনকে আমার কথা কিছু বলনি? এই কথা শুনে আজিজা রহস্যময় এক হাসি দিয়ে চলে গেল। সেদিন আর জানা হলো না। পরের দিন শুক্রবার সাদি জুম্মার নামাজ পড়ানোর পর মসজিদ সংলগ্ন কবরস্থানের কাছে এসে বাসায় যান। ওই বাসায় তার পরিচিত একজন গোরখোদক, যিনি কিছুটা অসুস্থ ছিলেন। লিসেনার গোরখোদক সম্পর্কে আগেও আশা করি শুনেছেন, তারপরেও বলি, যিনি কবর খোঁড়ার কাজ করেন তাকে গোরখোদক বলা হয়। এই লোকের নাম ছিল আসগর আলী। তো ঘরের কাছাকাছি যখন পৌঁছান তখন যে অবাক করা বিষয়টা ঘটে সেটা দেখার জন্য আসলে সাদি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান ওই ঘর থেকে আজিজা বের হয়েছে আর সাদিকে দেখার পর দ্রুত ওই স্থান থেকে চলে যাচ্ছিলেন। কয়েকবার ডাক দেবার সত্ত্বেও আজিজা কোনো রেসপন্স করেনি। আসগরের বাসায় যাওয়াটা অস্বাভাবিক বিষয় না, বিষয়টা হলো ওই লোক সাদির পরিচিত, কিন্তু আজিজা কেন ওই লোকের কাছে গেল? উনি কালো জাদু, জিন, ভূত জাতীয় সমস্যা এবং কবর খোঁড়ার কাজ ছাড়া তো কিছু করেন না। আজিজার বিষয়ে মনে এক প্রকার শঙ্কা নিয়ে সাদি আসগরের বাসায় প্রবেশ করলেন। আসগরকে জিজ্ঞাসা করেন ওই মহিলা কি কারণে এখানে এসেছিল। প্রথমে উনি এ বিষয়ে কিছু বলতে চাননি, পরে অনেক অনুরোধ করার পর একটি কাগজ দেখান। তো সাদি যেহেতু এই বিষয়ে জানেন, তিনি সহজেই বুঝতে পারেন আজিজা কি চাচ্ছে। ভয়ানক বিষয় হচ্ছে ওখানে ওনার নিজের নাম মেনশন করা ছিল এবং মেসেজটি দিয়ে বোঝানো বা চাওয়া হয়েছে যেন তার এবং জয়তুনের সম্পর্ক ভেঙে যায়। বিষয়টি দেখে উনি খুব কষ্ট পান এবং অবাক হন। এরপর উনি আসগরকে অনুরোধ করেন, আপনাকে আজিজা যে টাকা দিয়েছে তার ডাবল টাকা দেব, আপনি এটা করবেন না। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আসগর বলেন, ভাই আপনি আমাকে অনুরোধ করবেন না প্লিজ, আমি এমনিতে এটা করতাম না। আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ আছে। সাদির অভ্যাস ছিল নিয়মিত ডায়েরি লেখা। ডায়েরিতে উনি লিখেছেন, আজ আসগরের বাসায় আজিজাকে দেখে খুব কষ্ট পেলাম। আমি কল্পনাও করিনি ও আমাকে ভালোবাসে, কিন্তু সন্দেহ ছিল, তবে এমন ভয়াবহ কাজ করবে এটা মানতেই পারছিলাম না। ও আমার এবং জয়তুনের সংসার ভেঙে দেবার জন্য ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছিল। ওর সাথে কাল কথা বলতে হবে। কিছুক্ষণ পর জয়তুন রুমে প্রবেশ করে দেখল টেবিল ল্যাম্পটি জ্বলছে, কিন্তু সাদি রুমে নেই। এরপর কাছে গিয়ে ল্যাম্পটা বন্ধ করার সময় হঠাৎ চোখে পড়ল খুলে রাখা ডায়েরিটা।
এরপর সে লেখাটা কৌতূহল বশত পড়ে ফেলল। সেসব কি দেখছে নিজেকে কন্ট্রোল করতে পারল না জয়তুন। প্রচন্ড রাগ, কষ্ট, ঘৃণা কাজ করছিল তার মনের ভেতর। ওর অভ্যাস ছিল সবকিছু বাবাকে শেয়ার করা, কারণ আসলে ওর বাবা ছাড়া আর কেউ নেই। বাবা শুধু বাবাই নয়, ওর বন্ধু, তাই সে কারণেই শেয়ার করা। স্বাভাবিকভাবে জয়তুনের বাবার মনেও প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়। তিনি মনে মনে ভাবতে থাকেন, তুমি আমার মেয়ের ওপর কালো জাদু করেছ, আমি তোমাকে ছাড়ব না, আমি তোমার ওপর কালো জাদু করব। এরপর যেরকম প্ল্যান করেছিল সেরকম বড় একজন তান্ত্রিকের কাছে যান তারা এবং সবকিছু খুলে বলেন। তান্ত্রিক বলল, আপনি ব্ল্যাক ম্যাজিক করতে চান? আপনি যাকে ব্ল্যাক ম্যাজিক করতে চান তার চুল, নখ এবং কিছু ব্যবহৃত জিনিস নিয়ে এসে আমার সাথে দেখা করবেন। এদিকে জয়তুনের অনেক মন খারাপ দেখে ওকে এবং ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে যায় সাদি। সাদির ডায়েরির বিষয়ে কিছুই জয়তুন জিজ্ঞাসা করেনি, কিন্তু মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল। রাস্তায় সাদি নিজেই ড্রাইভ করছিল, অনেক জোরে গাড়ি চালাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর কিছুটা পাহাড় ঘেরা একটা নির্জন রাস্তায় পৌঁছায় তারা। হঠাৎ রাস্তার মাঝখানে একটা কালো ছায়ার মতো তারা দেখতে পেল। ওনার কাছে অবয়বটা আজিজার মতোই মনে হলো। উনি একটু অন্যমনস্ক হয়ে যান, অজান্তেই হার্ট ব্রেক করেন এবং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রচন্ড ধাক্কায় উনি বেহুশ হয়ে যান। কিছু সময় পর যখন হুঁশ ফিরে আসে, উনি দেখতে পান তার প্রাণপ্রিয় ছেলে এবং জয়তুন পড়ে আছে রাস্তায় রক্তাক্ত অবস্থায়। এই দৃশ্য দেখে উনি আবার বেহুশ হয়ে পড়ে যান। এরপর ওনার যখন হুঁশ আসে তখন তিনি নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বেডে। উদ্বিগ্ন হয়ে সবার কাছে জানতে চান, আমার ছেলে, আমার ওয়াইফ কোথায়? ওনার বাবা জানান, ওরা আর বেঁচে নেই। তোমাদের মসজিদের কাছে যে কবরস্থান আছে ওখানে দাফন করা হয়েছে। এরপর হসপিটাল থেকে বেরিয়ে বাসায় না গিয়ে কবরস্থানে যান তিনি এবং স্ত্রীর কবর জিয়ারত করেন। হঠাৎ উনি দেখতে পান ওনার ছেলে ওনার পাশে বসে আছে। আবেগে উনি ছেলেকে জড়িয়ে ধরেন। এমন সময় চোখ পড়ে আসগরের দিকে। আসগর কেমন যেন ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়েছিল। কাছে ডাকতে আসগর তাকে প্রশ্ন করে, ভাই, আপনি কার সাথে কথা বলছেন? উত্তরে সাদি বলেন, কেন, আমার ছেলে। আসগর খুব অবাক হয়ে বলে, আপনার ছেলে তো মারা গেছে, আপনার পাশে তো কেউ নেই। আমি নিজে তার কবর খুঁড়েছি। ভাই, আপনার কি হয়েছে? এরপর আসগর সাদিকে প্রশ্ন করেন, আপনি তো এসব বিষয়ে অনেক ধারণা রাখেন, আপনার কি মনে হয় আপনার ছেলে আর ভাবির মৃত্যু কি স্বাভাবিক? আমার কাছে কিন্তু মনে হয় না। আমি আপনাদের পিছনে একটি কালো ছায়া দেখতে পেয়েছিলাম, যেটা ছিল ভাবির। সাদিরও সেই কথাই মনে হচ্ছিল। আসগরের সাথে কথা না বাড়িয়ে উনি বাড়ির দিকে যাচ্ছিলেন আর মনে মনে ভাবছিলেন, তাহলে কি আজিজা অন্য কোনো মাধ্যমে কাজ করিয়েছে, যার ফলেই আমার ছেলে এবং ওয়াইফ মারা গেল? এদিকে জয়তুনের বাবা পাগল প্রায় তার একমাত্র কন্যা এবং নাতনির বিদায়ে। এবার সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো আজিজার বিষয়ে, কারণ এবার সে নিশ্চিত এ কাজ আজিজা ছাড়া কেউ করেনি। দুদিন পরেই সে তান্ত্রিকের কাছে তার চাওয়া জিনিসগুলো নিয়ে উপস্থিত হয় আর তাকে জানায় তার মেয়ে অ্যাক্সিডেন্টের ঘটনা। তান্ত্রিক বললেন, এবার কোনো জিন নয়, আপনার মেয়ে কারিনকে দিয়েই ওকে শাস্তি দেওয়াতে পারেন। যদি আপনি আজিজার এই সমস্ত জিনিসগুলো আপনার মেয়ের লাশের মুখের ভেতর দিয়ে সেলাই করে দিতে পারেন, এবং আরো কিছু রিচুয়াল আছে যেগুলো করলে পরে কারিন বসে আসবে। উনি কথা মতো সব কাজ করলেন। সত্যি কথা বলতে, একজন ইনোসেন্ট মানুষ তার আপনজন হারালে কতটা অ্যাগ্রেসিভ হতে পারে তার জলজান্ত প্রমাণ হলো জয়তুনের বাবা। তাই ভয়ঙ্কর কাজ তার মতো মানুষের পক্ষে অনেক কঠিন ছিল, কিন্তু মেয়ের মৃত্যুর প্রতিশোধের কাছে বিষয়টি নিতান্তই নগণ্য ছিল। তান্ত্রিক জয়তুনের বাবাকে বললেন, আপনার সব কাজ শেষ, এখন বাড়ি যেতে পারেন, এখন শুধু অপেক্ষার পালা। কারিনদের সম্পর্কে হয়তো কম বেশি সবাই জানেন। কারিনরা সবসময় অপেক্ষায় থাকে কখন মানুষ তাকে ডাকে এবং নিজের ঈমান নষ্ট করে। কারিনদের কাজই হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া। যুগে যুগে কারিনরা ধোঁকা দিয়েছে এবং ভবিষ্যতে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত তারা মানুষকে ধোঁকা দিয়ে যাবে। এরপর কিছুদিন পার হয়, সাদি কিছুটা স্বাভাবিক হন এবং অফিসে নিয়মিত যাতায়াত শুরু করেন। আজিজার সাথেও দেখা হয়। তিনি ওকে প্রায়ই বলতেন, কাজটা তুমি কেন করলে? আজিজা অবাক হলো আর বলল, কোন কাজ? তুমি কেন জয়তুন এবং আমার ছেলের এত বড় ক্ষতি করলে? বিনিময়ে তুমি কি পেলে? আমাকে কি পাবে বলে মনে হয়? কখনোই না। আজিজা বলল, এগুলো আপনি কি বলছেন? আমি তো কিছুই করিনি।
করতে গিয়েছিলাম, কিন্তু আপনাকে দেখে অনেক বেশি লজ্জিত হয়েছিলাম, তাই আর কিছুই করিনি এবং আসগর ভাইও আমাকে কিছু জানায়নি। আজিজা মন খারাপ করে অফিস থেকে বাসায় ফিরছিল নিজেই ড্রাইভ করে। ফেরা পথে একটি টানেল পার হতে হয় তার সব সময়। আজ টানেলের ভেতর প্রবেশ করতে হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে যায়। বিষয়টা খুব অবাক করা ছিল, কারণ গাড়ির সবকিছুই ঠিকঠাক ছিল এবং ট্যাঙ্ক ফুল ছিল। গাড়ি তো বন্ধ হয়ে যাওয়ার কথা না। এরপর ওনার ফ্রেন্ডকে ফোন করে লোকেশনটা জানালো এবং বলল, আমাকে একটু পিক করতে পারবা? কিছু সময় পার হয়ে যায়, কিন্তু কোনো গাড়িও আশেপাশে দেখা যাচ্ছিল না যে কারো লিফট চাইবে। তবুও চেক করার জন্য যখনই ডোর খুলে বাইরে পা দিল, কেমন যেন একটা ভারী ফিল হতে লাগলো। গা শিউরে উঠল। ভয়ে ভয়ে গাড়ির পেছনের ব্যাগডালা খুলতে যাবে, তখনই টক টক করতে করতে একটা ছোট বল এসে তার পায়ের কাছে থামলো। উনি ভয়ে ভয়ে বলল, এনিবডি হিয়ার? কোথাও থেকে কোনো রেসপন্স আসলো না। এবার বলটার দিকে তাকালো এবং বোঝার চেষ্টা করলো বলটা কেমন যেন পরিচিত লাগছে। মনে পড়ল, এটা তো জয়তুনের ছেলের বল। এটা এখানে কিভাবে আসলো? তৎক্ষণাৎ তার পায়ের আওয়াজ পেতেই মুখ তুলে তাকাতেই দেখতে পেল জয়তুনের ছেলেকে। তার সেই সুন্দর মুখটা থ্যাতলানো অবস্থায় গুটি গুটি পায়ে এগিয়ে আসছে তার দিকে। ওহ, কি ভয়ঙ্কর দৃশ্য! কোনো কিছু না ভেবে এক দৌড়ে গাড়িতে এসে দরজা লাগিয়ে দিল এবং ভয়ে কাঁপতে লাগলো এবং বলতে লাগলো, এটা আমি কি দেখলাম? হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। যা দোয়া জানে সব পড়তে শুরু করলো এবং দোয়া পড়তে পড়তে অজ্ঞান হয়ে পড়ল। এরপর ওনার বন্ধু এসে ওনাকে সেখান থেকে উদ্ধার করে সেন্সলেস অবস্থায়। আসলে এরকম সিচুয়েশনে না পড়লে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর সেটা বোঝা মুশকিল। ওই দিন থেকে এরকম ইনসিডেন্টস তার সাথে সবসময় ঘটতেই লাগলো, যা তাকে আস্তে আস্তে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলল। সবসময় তার আশেপাশে জয়তুন বা তার ছেলেকে দেখতে পেত। সে সবসময় শুধু একা চিৎকার করে বলতো, জয়তুন, আমি তোর কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দে। আস্তে আস্তে আজিজা তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং জয়তুনের বাবাকে বা আশেপাশে যেই আসতো তাকে আঘাত করত, এমনকি মাঝে মাঝে কামড়ে দিত। অফিস যাওয়া বন্ধ করে দিয়েছে অনেকদিন আগেই। এক সময় তার চাকরি চলে যায়। সাদি কিছুই জানে না কি হয়েছে আজিজার। সে ফোন করে তার শ্বশুরকে আজিজার খবর জানায়। শত হলেও তার স্ত্রীর কাজিন এবং কলিগ। জয়তুনের বাবা জানায় তার করুণ অবস্থার কথা। শুনে সাদি আজিজাকে দেখতে যায়। এ কি হয়েছে? এ কোন আজিজা? এত ভয়ানক লাগছে কেন? তাকে দেখে যে কেউ আঁতকে উঠবে। সাদির যেহেতু এই সব বিষয়ে পূর্ব ধারণা আছে, তাই সে সহজেই বুঝে যায় কি সমস্যা। এটা যে কোনো শারীরিক অসুস্থতা নয় সেটা তার কাছে স্পষ্ট। তার উপর কালো জাদু করা হয়েছে। ওই দিন সে বাসায় ফিরে আসে আর পরের দিন সে আসগরকে নিয়ে ওর কাছে যায়। সাদি দোয়া পড়ে জিন হাজির করে। জিন জানায় কি হয়েছে বিষয়টা। তার উপর কারিন চালান করা হয়েছে। কারিন কে চালান করেছে এটা জিন স্পষ্টভাবে না বলেই চলে যায়। তবে যাওয়ার সময় বলে যায়, যে করেছে সে তোমাদের এই ঘরেই আছে। সবকিছুই দেখছিলেন জয়তুনের বাবা। তার মনে খুব অপরাধ বোধ হতে থাকে, কিন্তু কিছুই বলেন না। এদিকে সাদি কনফিউজড হয়ে যায় এবং আসগরকে প্রশ্ন করে, তুমি করেছো এই কাজ? কে তোমাকে দিয়ে করিয়েছে? আসগর পুরো অবাক হয়ে যায় এবং বলে, এগুলো আপনি আমাকে কি বলছেন? আমি যদি করতাম তাহলে কি আপনার সাথে আসতাম? দুজনের বাক বিতণ্ডা দেখে জয়তুনের বাবা বলেন, তোমরা থামো, আমি বলছি। ওর ওপর কালো জাদু আমি করেছি। তুমি ডায়েরিতে কি লিখেছিলে মনে আছে? ওই লেখাটা জয়তুন পড়েছিল এবং আমাকে জানিয়েছিল। এরপর জয়তুন মারা যায়। আমার পুরোপুরি ধারণা ছিল আজিজা ওর ওপর কালো জাদু করেছে, তাই ওভাবে মারা গিয়েছে। সাদি বলল, আপনার ধারণা পুরোপুরি ভুল ছিল। জয়তুনের ওপর কালো জাদু আজিজা করেনি। এরপর জয়তুনের বাবা নিজের ভুল বুঝতে পারে আর সেই তান্ত্রিকের কাছে যায় জাদু সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু তান্ত্রিক জানায় এখন আর কোনো উপায় নেই। কারিন তাকে পুরোপুরি ক্যাপচার করে ফেলেছে, আর সরানো সম্ভব না। এরপর আজিজার পাগলামির মাত্রা বেড়ে যেতে থাকে এবং তাকে সিডনিতে একটি মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দেয়া হয়। জানা যায় ওখান থেকে কোনো এক রাতে সবার চোখকে ফাঁকি দিয়ে আজিজা কোথাও চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি বাংলা মোটর থেকে। জি। আর আমি যে সেকেন্ড স্টোরিটা বলবো, এইটা হচ্ছে আমাদের গ্রামে ঘটে যাওয়া। আমার গ্রাম হচ্ছে কুষ্টিয়া কুমারখালীর মধুপুর গ্রামে। আচ্ছা।
সেখানে আমার হচ্ছে দুইজন মামা এবং একজন ভাই, জিহাদ মামা এবং হচ্ছে শাওন মামা এবং হচ্ছে আমার ভাই যে তার নাম হলো রোহান। তো তারা তিনজন মিলে ডিসাইড করে যে আমরা একটু পিকনিক করব। তো আমাদের পিকনিক করা উচিত, আমাদের পিকনিক যে কোনো একদিন আমরা করব। বাট জিহাদ মামা হচ্ছে একটু মানে এক্সট্রিম লেভেলের কাজ করতে বেশি ভালোবাসেন, লাইক সার্কাস দেখানো থেকে স্টার্ট করে ডেভিল ওয়ার্কশপ, দেন এই টাইপের জিনিসগুলোর প্রতি না তার একটু ঝোঁক বেশি। তো এবার উনি বলে উঠলেন যে পিকনিক তো সবাই করে, আমরা চলো একটু আলাদাভাবে পিকনিক করি। লাইক কি করা যায়, একটা বাঁশ বাগান আছে, বাঁশ বাগানের পাশেই ঠিক গোরস্থান। তো ওইখানে যে আমরা রাত্রেবেলা পিকনিক করবো, যতটা রাত্রে পারি আমরা। এর আগেও ভাই আমি একবার বলেছিলাম ওই বাঁশবাগানের কাহিনী, যে আমার এক নানা ভেতর দিয়ে যাচ্ছিলেন, কেউ একজন চুল ছাড়িয়ে দিয়ে বসেছিল, তার হাত ধরে মানে চুলটা ধরেছিল, বদলে তাকে অনেক সোনা দেওয়া হয়, বাট বাসায় যেয়ে দেখা হয় সেগুলো সব ইট ছিল। তো সবাই গ্রামের মোটামুটি সবাই এই কাহিনীটার সাথে পরিচিত এবং জিহাদ মামা বেশ ভালোভাবে জানতেন। আচ্ছা। তো তারা তিনজন যেই দিন মানে যান, একদিন ডিসাইড করে এবং সেদিন যখন ঢোকেন তখন তাদের একটা এক্সপেকটেশন ছিল, ইয়েস আজকে কিছু একটা এইভাবে দেখেই ছাড়বো। তো এর জন্য তারা মেন্টালি প্রস্তুত হয়ে নেন। আর ভেতরে যে একটা জায়গায় তারা হচ্ছে ক্যাম্প টাইপের, ক্যাম্প বলতে কি তারা সেখানে আগুন জ্বালান, মাংস পুড়িয়ে খান, দেন হচ্ছে বিভিন্ন ধরনের গান বাজনা এগুলা স্টার্ট করে। তবে ভাইয়া ঢুকতেই তাদের একটা মানে অন্যরকম ফিল হয়, লাইক কেউ তাদেরকে ফলো করছে বা কেউ তাদের সাথে আছে, অথচ তারা তিনজনই ছিল। তো জিহাদ মামা ব্যাপারটাকে তেমন একটা কেয়ার করেনি, বাট বাকি যে দুইজন ছিলেন তারা বেশ একটা ভয় পেয়েছিলেন। এরপরে ভাই আরো ভয়ের ব্যাপার হলো, ভেতরে ঢুকতেই তারা যেখানে বসেছিলেন সেখান থেকে এরকম চুল যে একজন নেড়ে দিয়ে বসে আছে সেটাও তারা দেখতে পান। কিছুক্ষণ পর তারা দেখতে পান যে হচ্ছে মানে দুইটা আগুনের গোলা উপর দিয়ে হাঁটছে, মানে উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। আবার একটু পরে দেখতে পান যে মানুষের মতোই একটা অবয়ব, অর্থাৎ একটা ছায়া, বাট নিচ দিয়ে একেবারে মনে হয় যে আগুন টাইপের বা এই টাইপের, লাইক দে আর ফ্লাইং, আকাশে তারা ভাসছে এবং হাত নাড়তে নাড়তে তারা চলে যাচ্ছে। এই জিনিসটা দেখার পরে জিহাদ মামাও বেশ ভয় পেয়ে যায় এবং তারা তিনজনে ডিসাইড করে যে আজকে অনেক হয়েছে, আজকে আমরা বাড়িতে যাওয়া যাক। এরপরে ভাইয়া তারা হচ্ছে মানে বেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এই সময় হচ্ছে ভাবে বিদ্যুৎ চমকাতে থাকে এবং মানে হালকা বৃষ্টি বৃষ্টি পড়বে এই টাইপের অবস্থা। তো তাদের সাথে হচ্ছে টর্চ ছিল, বাট তারা মানে তাদের টর্চটা তেমন একটা কাজ করছিল না। আর এই টাইমে বিদ্যুৎ যে চমকাচ্ছিল সেই আলোতেই তারা আল্লাহর নাম নিয়ে হাঁটছিলেন। তো এই সময় হচ্ছে হাঁটতে হাঁটতে তারা একটা মানে মাঠের মধ্যে ছিল, আর মানে বাঁশবাগান ছিল এবং পাশেই মাঠ। তো তারা মাঠের মধ্যে হাঁটছিলেন, হঠাৎ করে একটা তিন মাথায় চলে আসে। তো তিন মাথার ওইখানে হচ্ছে মানে তিনটা রাস্তা তিন দিকে চলে যায় এবং মাঝখানে তারা দেখতে পায়, সেই তিন মাথার মাঝখানে বিদ্যুৎ চমকালে যে আলোটা হয় সে আলোতে দেখতে পায় যে তিনটা মানুষের মাথা তিন দিকে করে রাখা, এবং সেটা হচ্ছে ভাইয়া মানে কঙ্কাল। আচ্ছা। আর তো এই জিনিসটা দেখে তারা আরো ভয় পায় এবং যে যার মতো যেদিকে পারে দৌড় দেয়। দুইজন মানে জিহাদ মামা বাদে দুইজন সকালবেলা তারা হচ্ছে দেখা করে যে হ্যাঁ আমরা ঠিক আছি, বাট জিহাদ মামার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরে হচ্ছে ভাইয়া তার মানে বডি বলতে কি, হ্যাঁ তিনি জীবিত ছিলেন এবং সে হচ্ছে সেন্সলেস অবস্থায় ছিলেন একটা ক্যানেলের পাশে। এরপরে তাকে পাওয়া যায়, সে হচ্ছে বলে কি যে আমি অ্যাকচুয়ালি আমার কিছুই মনে নেই, বাট আমি শুধু এতটুকু মনে আছে যে ওইখানে একজন দাড়িওয়ালা মানুষ, তার চুলগুলো ছিল জট পাকানো এবং সেখানে সে বারবার তার হাতে একটা লাঠি ছিল, তার দিকে ইশারা করে বলছিল মানে কাছে আসো, বাট সে কাছে যেতেই অজ্ঞান হয়ে যায়। বাট এখানেও একটা কথা আছে ভাইয়া, ওই যে তিনটা মাথা ওইখানে হচ্ছে অনেক বেশি সিঁদুর ছিল, সিঁদুর টাইপের লাল রঙের বা অনেক ধরনের কালারের অনেক কিছু ছিল। আর লাইক এখানে যদি কোনো কেউ ব্ল্যাক ম্যাজিক বা এই টাইপের কিছু প্র্যাকটিস করে তার জন্য এটা বেস্ট প্লেস। তো তার পায়ে না সিঁদুরটা লেগে গিয়েছিল এবং এরপরে জিহাদ মামা অনেকদিন অসুস্থ হয়ে পড়ে। আর হচ্ছে রাত্রেবেলা প্রায়ই বিভিন্ন ধরনের সমস্যা ভোগে, লাইক স্বপ্নে বিভিন্ন ধরনের খারাপ জিনিস দেখতে থাকে, যে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে আর তার চালের উপরে কোনো পাখি এসে টানা ডাকাডাকি করছে। তো এইভাবে হচ্ছে একটা সময় জিহাদ মামা অনেক বেশি অসুস্থ হয়। এরপরে আমাদের একটা হুজুরকে খবর দেওয়া হয়, হুজুর তাকে বলে হুজুর বলে যে ঠিক আছে আজকে রাত্রে আমি তোমার বাড়িতে যাব। তো আর হ্যাঁ মাঝখানে একটা জিনিস আমি একটু মিস্টেক করে গিয়েছি, যে তার সাথে হচ্ছে একটু মিষ্টি ছিল। তো
হুজুর তাকে বলে যে তোমার সাথে যে মিষ্টিটা ছিল সেটা তুমি কি করেছো? বলে যে হুজুর আমি তো এটা খেয়েছি। তখন সে বলে যে ওকে, তাহলে তুমি বাড়িতে করবে কি আবার একটু মিষ্টি রেখে দিবা, এরপর আমি তোমার বাড়িতে যাব, এবং বাড়িতে যখনই যাব তোমার বাড়ির সব আলো নিভিয়ে দিবা। তো হুজুর দূর থেকেই বলে যে আমি তোমার বাড়িতে ঢুকছি, এবং সাথে সাথে তার বাড়ির সব লাইটগুলো নিভিয়ে দেওয়া হয়। এবং ভাইয়া হুজুর ঢুকতেই না তার বাড়িতে কেমন যেন একটা ওথাল পাথাল টাইপের স্টার্ট হয়। এরপর হুজুর হচ্ছে মোমবাতি দেন, আরো বিভিন্ন ধরনের সুরা টুরা পড়ে জিনকে হাজির করে, কোনো একটা জিনকে হাজির করার পরে বলে কি যে তোমরা ওকে ধরেছো কেন? বলে যে আমরা ওকে ধরেছি যে কোনো একটা কারণে, সেটা আমি তোমাদেরকে বলবো না। মানে ওই হুজুরটাকে বলে যে ঠিক আছে, কারণটা না বলো, তবে তাকে ছেড়ে দিয়ে চলে যাও। তখন অনেক রিকোয়েস্ট করার পরে সেই জিনটা বলে যে ঠিক আছে, তাহলে ওই মধুপুরের অমুক একটা মসজিদ আছে, সেই মসজিদে সন্ধ্যার পরে তোমরা একটু তেল বাটিতে রেখে যাবা। আমি সেই তেলে যে কোনো একটা কাজ করব, এরপরে সেই তেলটা তার গায়ে মাখায় দিলে 7 দিনের মধ্যে সে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আচ্ছা। তখন হচ্ছে হুজুর তাকে জানালেন যে যতদূর মানে হুজুরের মনে পড়ছিল, মানে বুঝতে পারছিলেন আর কি হুজুর, যে ওইখানে কোনো একটা তান্ত্রিক টাইপের কেউ ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছিল তার উপর। ওই ভাইয়া সিঁদুরটা মামার পায়ে যে লেগেছিল সেটা বাড়ি পর্যন্ত এসেছিল, যার কারণে এই রাত্রেবেলা এত ধরনের সমস্যা হচ্ছিল, এবং জিনেও তার উপর একটা মোটামুটি একটা পোজেস করে ফেলছিল। তো এরপরে ভাইয়া ওই তেলটা মাখানো হয়, এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ জিহাদ মামা এখন সুস্থ আছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমি ইন্ডিয়া থেকে রিমা বলছি। তো আমি ভূত এফএমের নতুন লিসনার, এবং ভূত নিয়ে একটা আলাদা রকমের ভূতের ঘটনা নিয়ে, স্পেশালি যদি সেটা সত্যিকারের হয়, তো সেটা নিয়ে একটা আলাদা রকম ভালো লাগা আছে। তো সেই থেকেই একটি গল্প শেয়ার করতে চাই, এবং এটা আমার নিজের অভিজ্ঞতা। তো গল্পে সোজাসুজি যাচ্ছি। তো ঘটনাটি হচ্ছে স্কুলের, তখন আমি ক্লাস 8ই হবে যতদূর সম্ভব। তো আমাদের স্কুল 3 তলার, আমি যাদবপুর থেকে কলকাতা। সেখানে স্কুলটি স্কোয়ার শেপ, মেনলি মাঝখানে মাঠ এবং স্কোয়ার শেপের। তো 3 তলায় বেসিক্যালি আমাদের 8-9 আমরা ক্লাস করেছি, মানে আমি ক্লাস করেছি। 7-8-9 এই 3টে ক্লাসেই মেনলি আমরা, যেহেতু 8টা করে সাবজেক্ট থাকে, তো ক্লাসের ডিউরেশনটা অনেক বড় হয়ে যায়, এবং 3 তলাতে মেনলি 11-12 ক্লাস হতো, এবং 6 থাকতো। তো তাদের অনেক আগেই ছুটি হয়ে যেত, 4:30 অব্দি তাদের ক্লাস থাকতো না, আমাদের 4:30 অব্দি ক্লাস থাকতো। তখন 3 তলায় ক্লাস হওয়ার দরুন থেকে জল নেওয়া বলুন বা যাই হোক, সেটা একটু ঘুষ সাপেক্ষ ছিল। তাই জন্য মেনলি আমি বাড়ির থেকে একটা বড় বোতল ক্যারি করতাম, বিকজ অফ মানে বারবার ওঠা নামা 3 তলা থেকে খুব মুশকিল। যদিও বা দুদিক থেকেই সিঁড়ি ছিল আমাদের স্কুলে, একটা মেইন সিঁড়ি ছিল, একটা রিসেন্ট তৈরি করা হয়েছিল একটা সুবিধার জন্য, ভিতর দিকে একটা সিঁড়ি। তো ওই বটলটি ক্যারি করার জন্য একটা, যেহেতু স্কুলের ব্যাগে 8টা পিরিয়ডের জন্য আর 8টা বই খাতা নিতে হতো 8টা সাবজেক্টের জন্য, তো আমি আলাদা একটা বটল ক্যারি করতাম, বটলের ব্যাগ শুদ্ধ। তো যা হয় 7-8-এ সবে ছেলেমেয়েরা একটু বেশি পেকে যায়। তো আমার এরকম কিছু ক্লাসমেট ছিল যারা একটু বেশি ডেপো ছিল, তো তাদের সেটা খুব হাস্যকর লাগতো যে আমি একটা এক্সট্রা জলের জন্য একটা ব্যাগ বই নিয়ে যেতাম। তারাই আর কি, মানে একদিন সেই বোতলের ব্যাগটা, একদিন না এরকম 2-3 দিনই হয়েছে, লুকিয়ে দিয়েছে। তো আফটার টিফিন জলপর খাওয়া হয়ে যাওয়ার পরে যদি নিচে যদি কম্পিউটার ক্লাস বা পিটি থাকতো বা অন্য কোনো ক্লাস থাকতো যেটা আউট অফ মেইন ক্লাস, তো তখন এসে আর জলের বোতলটা তো দেখা হতো না, মানে ডেস্কে আছে, যাওয়ার সময় নিয়ে বেরোবো, এরকম একটা ব্যাপার থাকতো। একদিন এরকম হলো যে পিছনের সিঁড়ি থেকে আমরা নেমে যাচ্ছি, কারণ সামনের সিঁড়িগুলো থেকে তালা দেওয়া শুরু হয়ে যায়, মানে পুরো চক্কর ঘুরে নিয়ে তালা দেওয়া শুরু হয়ে যায়। তো যেহেতু 6-7 বেশিরভাগই আস্তে আস্তে 11-12 স্পেশালি যে 3:30 নাগাদ ছুটি হয়ে যায়, কারণ তাদের ক্লাস ডিউরেশনটা কম, তাদের 6টা কি 5টা করে সাবজেক্ট থাকে, ক্লাস অফও থাকে। তো সেই ওয়াইজ আমাদের ক্লাসের ডিউরেশনটা একটু বেশি থাকতো, যেহেতু 4:30 অব্দি। দেখি যে আমি বটলটা নিয়ে আসিনি, বা কেউ আমাকে কোনো একটা, আমার একটা ফ্রেন্ডই মনে করে দিয়েছে কি তোর জলের ব্যাগটা কোথায়। তখন আমি গিয়ে বললাম ঠিক আছে তুই নিচে যা, পিছনে সিঁড়ি দিয়ে তুই নিচে যা, সামনেরটাতে তো আস্তে তালা দেওয়া শুরু, তালা দিতে থাকে আস্তে আস্তে, তো সামনেরটা দিয়ে যাবো না, পিছনেরটা দিয়ে নিয়ে যাবো। পিছনেরটাতে সবে নতুন তৈরি, ওখানে কোনো ওরকম সিস্টেম ছিল না তালা দেওয়ার, যেহেতু ভিতর থেকে ছিল যাতায়াত করা যেত। বেসিক্যালি আমি গেলাম, মানে নতুন সিঁড়ি যেটা, মানে আমাদের ভিতর থেকে যে একটা অ্যাটাচড সিঁড়ি নতুন হয়েছিল সেটা
থেকে ক্লাসটা খুব একটা দূরে ছিল না, 3-4টে ক্লাস পরেই ছিল। তো আমি গেলাম যে ডেস্কে, আমি যে ডেস্কে বসেছিলাম সেখানে অ্যাকচুয়ালি নেই বটলটা। তো আগেও এরকম হয়েছে বলে আমি 2-একটা জায়গা খুঁজে নেওয়ার পরে, ঘুরে নেওয়ার পরে পেয়ে গেছিলাম। এবার নামছি, এবার লাইব্রেরি পড়ে এবং ঠিক লাইব্রেরির পাশ থেকেই নতুন সিঁড়িটি ক্রিয়েট হয়েছে এবং তারপর ছাদের সিঁড়ি, সেটা একটা মানে 3 তলা থেকে 1 তলা দুটো র্যান্ডম সিঁড়ি, তারপরে একটা ব্রেক দিয়ে তারপরে ছাদের সিঁড়ি। তো মানে আমি নামার সময় ফিল করেছি পুরো পুরো তো 3 তলা ফাঁকা, এবং অনেক প্রচলিত ঘটনাও আছে যে এরকম সুইসাইড কেস হ্যান ত্যান এই জাতীয়। তো তারপরে তো ভয়, সেগুলো কোনোটাই ভয় লাগার বিষয় না, কারণ 5 থেকে পড়ে আসছি, 3-4 বছর কেটে গেছে, ডাজন্ট মেক এনি সেন্স যে এখন হঠাৎ করে ভয় পাবো। কিন্তু একটা ফিলিং হলো যে খুব জোরে কেউ একটা ধাক্কা মারতে যাচ্ছে মানে পিছন থেকে। আমি যদি রেলিংটা না ধরে থাকতাম সিঁড়ির, তাহলে হয়তো পড়ে যাওয়ারও চান্স ছিল বা স্কিপ করে যাওয়ার চান্স ছিল। কিন্তু সেই ফিলিংটা হওয়ার পর থেকে আমি দরদর করে নেমে গেলাম এবং আমি বুঝতে পারলাম যে আমার পিছন থেকে কেউ একজন খুব ফোর্সফুলি এসে সিঁড়ির ছাদের সিঁড়ির ওই প্যাসেজটাতে দাঁড়ালো, এবং সেরকম মারাত্মক ফিলিং। তো আমি খুব তাড়াতাড়ি করে দিকে না তাকিয়ে খুব স্পিডে নেমে গেলাম। এবং এই প্রসঙ্গে বলে রাখা, আমার যেটা মনে হয় বেসিক্যালি বলে রাখা খুবই প্রয়োজন, যে কিছুদিন আগেই আমাদের যে একজন সিকিউরিটি গার্ড ছিল, যিনি দিন রাত গার্ড দিতেন, মানে 24/7 উনি স্কুলে থাকতেন, ওনার রুমও ছিল একটা পার্সোনাল। তো উনি মার্ডার হন। তো মানে ওনার মার্ডার হয়, একটা মানে ডাকাতি দল ঢুকেছিল, ডাকাতের দল। তো কিছু টাকা আই থিঙ্ক ঢুকেছিল স্কুলে ফর রেনোভেশন অ্যান্ড অল। তো টাকাটা রাখা ছিল, সামহাও তারা খবরটা পেয়ে গেছিল, এবং এই দলটা দিল্লিতেও অনেক জায়গাতে ডাকাতি করেছে এবং ধরাও পড়েছে। তো ওই কাকুটা খুব মানে আমরা ক্লাস 5 থেকে দেখে আসছি যে কাকু খুব বিশ্বস্ত, এবং তো কাকুকে মানে রীতিমতো দৌড়ে মানে কাকু ঢুকেছিল এবং কাকুকে রীতিমতো দৌড় করে করে মারিয়েছিল। কাকু তাও চাবি দেয়নি, মানে আফটার মার্ডার চাবিটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল, এবং ওই মাঠেই আর কি আমাদের যে স্কুল গ্রাউন্ডটা, ওখানে মানে কাকুকে মার্ডার করা হয়েছিল। মানে আগেও যা দেখেছি যে কাকু প্রত্যেকটা ফ্লোর ঘুরতো এবং কোন রুমে কেউ আছে তখন, কারণ অত আগে তো সবসময় মানে সিঁড়িতে ছিল না, বছর 2 আগে বা বছর খানিক আগে হয়তো সিঁড়িটা করা হয়েছে। আমি স্কুল পাশ করে গেছি 6 ইয়ার্স আগে, তো আমার এক্সাক্ট মনে নেই, কারণ স্কুল পাশ করার আরো 3-4 বছর কি 5 বছর আগেকার ঘটনা বলছি, 4 বছর আগেকার হয়তো ঘটনা বলছি। তো তখন সবে আর কি সিঁড়িটা ওই বছরখানেক তৈরি হয়েছে আর কি। তো এইসব কাজের জন্যই ওই অ্যামাউন্টটা ছিল আর কি আমাদের হেডমিস্ট্রেসের ঘরে। তো কাকুটা পাহারা দিত, এবং মানে সামার ভ্যাকেশন বা দুর্গাপুজোর ছুটি সেই টাইমে এই ব্যাপারটা ঘটে। এবং খুব সেই সময় আমি সেই জায়গায় মানে যেদিনকে কাকু মারা যায় ঠিক তারপরের দিন পুলিশ এসেছিল, এবং আমার ঠিক সেই পাড়া, আমার বাড়ির থেকে স্কুল খুবই কাছে এবং সেম পাড়াতে, মানে স্কুলের একদম পাশেই আমি পড়তে যেতাম, টিউশন ছিল আমার ইংলিশ টিউশন। তো সেখানে ফেরার সময় দেখতে পাই যে পুলিশ, এবং পরে জানতে পারি এরকম ঘটনা যে কাকু মারা গেছে। তো কিন্তু কাকু মানে একদমই হার্মফুল ছিল না বা সেরকম কিছু ছিল না, কিন্তু কাকু ওরকম রাউন্ড দিত প্রত্যেকটা ফ্লোরে এবং ঘুরতো এবং দেখতো যে কোনো বাচ্চা থেকে গেছে কিনা, কারণ অনেক সময় অনেক রকম প্রবলেম হয়ে যায়। তো 3টে তলাতে তো তালা দেওয়া হয়, তার জন্য যেহেতু ফার্স্টে ওই ব্যাপারটা ছিল না, ওই সিঁড়িটা ছিল না, সেই কারণবশত কাকু ঘুরতো প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা রুমে চেক করতো যে কেউ আছে কিনা। তো হতে পারে মানে এটা আমার একটা থিঙ্কিং যে হতে পারে যে কাকু মানে আমাকে ফেলে দেওয়ার কোনো রকমের উদ্দেশ্য ছিল না হয়তো, বাট মানে আমি এটা খুব মানে কি বলবো, ফিলিংটা খুব আমার স্ট্রং ছিল যে সামহাও কেউ একটা খুব জোরে আর কি আসছে, মানে ধেয়ে আসা যেটাকে বলে। তো আমি মানে তাড়াতাড়ি দ্রুত নেমে গেছি এবং একটা হাওয়া আমাকে পুশ করেছে যে মানে নামার জন্য বা হোয়াটএভার, সে কারণটা আমি বলতে পারবো না। এবং কিছু একটা গিয়ে মানে আমার পিছনের ব্যাগ, মানে পিছন কাঁধের সাইড থেকে ব্যাগের ওখান থেকে গিয়ে যে ওই সিঁড়ির প্যাসেজে মানে দাঁড়ালো, সেখানে স্পষ্ট বুঝতে পারলাম, কিন্তু আমি কোনো দিকেই তাকাইনি এবং নেমে গেছি সঙ্গে সঙ্গে। এবং লেট হচ্ছে বলে আমার ফ্রেন্ড দোতলায় দাঁড়িয়েছিল, তো বললো কি রে তো দেরি হলো, নাথিং। তো এটা একটা আমার সাথে মানে ঘটেছিল এবং জানি না এখনো যেটা কি আদেও। তো থ্যাংক ইউ শোনার জন্য, এবং যদি শেয়ার করেন ভালো লাগবে। জি রাসেল ভাই, আমার নাম তুষার আহমেদ ইমন। আমি এখন তো ঢাকা কলেজে পড়ছি। জি।
তো আমি যে ঘটনাটা বলছি রাসেল ভাই, সেটা ঘটেছে 2008 সালে। অনেক আগে। জি, ঘটনাটা ঘটেছে সিরাজগঞ্জে, জি। আমার দেশের বাড়ি। তো ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছে আমার বাবা মারা যাওয়ার পর, এবং আমার বাবার সাথে কোনোভাবে হয়তো রিলেটেড, আচ্ছা। ঘটনাটা বললেই বোঝা যাবে। তো রাসেল ভাই, ঘটনাটা ঘটেছে 2008 সালে, আবার বাবা মারা যাওয়ার ঠিক 1 থেকে 1.5 মাস পর, আচ্ছা। এবং ঘটেছে আমার মেজ বোনের সাথে ঘটনাটা। তো ঘটনাটা যেটা ছিল রাসেল ভাই, যে আমার বাবা কিন্তু স্বাভাবিকভাবে মারা গেছে, অসুস্থ হয়ে আচ্ছা। হসপিটালে মারা গেছে। তো কিন্তু কিভাবে রিলেটেড সেটা অ্যাকচুয়ালি আমাদের জানার বাইরে। তো রাসেল ভাই, হুম। একদিন আমার মেজ বোন, তো হঠাৎ করে মানে আমাদের বাসাটা অনেক বড়, 18 ডিসিমালের একটা বাড়ি। তো বাসাটা নেওয়া হয়েছে অনেক আগে, মানে আমাদের বাড়ি ছিল মূলত আগে টাঙ্গাইল। তো ওখান থেকে চলে আসার পর এখানে যখন বাড়ি করে, তখন বাড়িটা মানে বলে রাখা ভালো যে পুরো বাড়িটা আর কি জঙ্গলে আবৃত ছিল, কোনো বাড়ি ঘর ওইদিকে ছিল না। তো আসার পর যেটা মানে ওই দিকের লোকজন বলতো যে অ্যাকচুয়ালি জায়গাটা ভালো না, আচ্ছা। জায়গাটাতে মানে ভূত আছে বা জিন টিন এই ধরনের কথা আর কি চলতো। তো যাই হোক, আমার মা খুব সাহসী, তো ওনার সাহসের উপর ভর করেই আর কি ওখানে বাড়িটা নেওয়া হয়। তো যখন প্রথম বাড়িটা নেয়, তখন জঙ্গল টঙ্গল আমরাই পরিষ্কার করেছি, মানে আমার বাবা মাই ওগুলো ঠিকঠাক করে ঘর বাড়ি তোলা হয়। তবে বাড়িটা নেওয়ার পর প্রথম অনেক কিছু আমার মা দেখেছে, এটা আমার মায়ের কাছে শুনেছি, আচ্ছা। যে হয়তো আকাশ দিয়ে কিছু একটা উড়ে যাচ্ছে বা আলো জ্বলছে দূরে জঙ্গলে, এগুলো এই সব ধরনের কথা উনি শুনেছি। নিজে দেখেছেন? জি, আমার মাই দেখেছে। তো এরপরে হঠাৎ করে মানে আস্তে আস্তে এগুলো বিলীন হয়ে যায়, এগুলো আর দেখা হয় না। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর যেটা হয়, ওই বললাম 1.5 মাস পর, তো তখন মানে আমাদের যে বিল্ডিং থেকে বের হয়ে টিউবওয়েল পাড়ে পানি আনতে যেতে হয়, টিউবওয়েলে। তো টিউবওয়েল পাড়টা একটু দূরে আমাদের বিল্ডিং থেকে। তো বের হয়ে মানে আমার আপু পানি আনার জন্য, মানে আমরা রাতে ডিনার করব, তো এই জন্য আপু আর কি পানি আনতে যাচ্ছে বাইরে। গ্রাম এলাকায় কিন্তু টিউবওয়েলের পানিটা আসলে খাওয়া হয়। তো টিউবওয়েলের পানি আনতে যাওয়ার সময় মানে যাওয়ার পর মানে হঠাৎ করে কিছু শব্দ পাচ্ছে, অদ্ভুত বিকট রকমের আওয়াজ পাচ্ছে। তো আপু আর কি চারপাশে তাকাচ্ছে যে আওয়াজটা কোথা থেকে আসছে। আচ্ছা। তো প্রথমবার তাকানোর পর আপু আসলে কিছু দেখতে পাচ্ছে না যে আওয়াজটা আসলে কোথা থেকে আসছে। তো একটু পরে আবার আওয়াজ আসছে, আপু আবার আশেপাশে তাকাচ্ছে, কিন্তু রাসেল ভাই কিছুই দেখতে পাচ্ছে না। আচ্ছা। তো হঠাৎ করে আপুর নাম ধরে ডাক আসে, সুলতানা। আবার আপুর নাম সুলতানা, তো সুলতানা বলে ডাক আসে। তো যখন ডাকটা আসে, তখন আপু ওই পাশে তাকায়, মানে আমাদের যে টিউবওয়েল পাড়টা তার ঠিক সামনে একটা বড় পুকুর ছিল। পুকুরটার অপর পাশে আবার একটা গ্রাম আছে। তো পুকুরটার চারপাশে অনেক বাঁশঝাড়, শাল গাছ, মানে অনেক ঝোপঝাড় পূর্ণ আর কি। আচ্ছা। তো আপু ওই পুকুরের দিকে তাকায়, তো পুকুরের দিকে তাকিয়ে যেটা হঠাৎ করে দেখতে পায় যে একটা লম্বা চূড়া লোক, তো সাদা কাপড় টাপড় পরা, জুব্বা টুব্বা পরা, যেভাবে আর কি হুজুর বেশের লোকজন থাকে ওইভাবে। আচ্ছা। তো আপু হঠাৎ করে দিকে তাকে একটু থমকে যায়। তো আপু যেটা মানে অবাক করার মতো বিষয়, যে লক্ষ্য করে ওই চেহারাটা ছিল আমার বাবার চেহারার মতো, আমার আব্বুর আচ্ছা। চেহারার মতো। আচ্ছা। তো কিন্তু আরেকটা যেটা বিষয়, সেটা হলো ওই অভাবটা পুরুষ মানুষের ছিল, কিন্তু তাতে শাড়ি পরা মানে চুড়ি পরা ছিল, হাতে চুড়ি পরা ছিল লাল, এবং ঠোঁটে লিপস্টিক দেওয়া ছিল। তো এই ধরনের কিছু লক্ষ্য করে। তো যেটা লক্ষ্য করে যে আপুকে ডাকছিল এই বলে যে সুলতানা আয় আয় সুলতানা, এইরকম সুর করে ডাকতেছিল, এবং আওয়াজটা খুব জোরে হচ্ছিল, কিন্তু আমরা কেউ এই সাউন্ডটা শুনতে পাইনি। ঘরটা পাশে, কিন্তু আমরা কেউ সাউন্ডটা শুনতে পাইনি। তো এবং হাত বাড়িয়ে ডাকছিল যে আয় আয়, হাত দিয়ে ডাকছিল। তো এই জিনিসটা দেখার পরে আপু মানে ভয় পেয়ে এক চিৎকার দিয়ে মানে ঘরে ঢুকে পড়ে, এবং ওখান থেকে কিভাবে আসে জকটক ফেলে দিয়ে ঘরে ঢুকে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। আচ্ছা। তো তখন আম্মু তো আপুর সাথে বাইরে যায়, আম্মু খেয়াল টেয়াল করে, তো আম্মু কিছু দেখতে পায় না। তো ঘটনাটা আসলে এখানে শেষ হলে পারতো, কিন্তু এর ঠিক 4-5 দিন পর বা সপ্তাহখানেক পর আবার ঠিক একইভাবে যখন আপু পানি আনতে যায়, আবারও পানি আনতে যায়। কিছুদিন তো আপুর সাথে আমার ছোট আপু আম্মু এরা বাইরে যায় ভয়ের কারণে, কিন্তু কিছুদিন পর হঠাৎ করে আবার যখন আপু বাইরে বের হয়, তখন আবারও আপু এরকম সাউন্ড শুনতে পায়। যখন সাউন্ডটা শুনতে পায়, তখন আপু ওই পুকুরের দিকে তাকায় যে হয়তো ওখান থেকে আবার ডাকটা আসছে, কিন্তু আপু ওখানে তাকিয়ে কোনো কিছু শুনতে পায় না। তো আপু ভাবে যে যেহেতু আগে একদিন দেখেছি, ওটা ভ্রম হতে পারে আমার। কিন্তু কিছুক্ষণ পর যখন আবার ডাক আসে, তখন আপু বুঝতে পারে যে না, সামথিং রং,
জি কিছু একটা ভুল না আমার, এটা কিছু একটা ঘটছে। আচ্ছা। তো আপু আশেপাশে তাকিয়ে কিছু পায় না, তো আপু আবার ভাবে নিশ্চয়ই ভুল, আমার ভ্রম। কিন্তু যখন ভালোভাবে আবার ওই নামটা ধরে ডাকাছে সুলতানা, তখন আপু উপর দিকে তাকায়, কারণ সাউন্ড আসতেছিল উপর দিক থেকে। আচ্ছা। তো আগেই বলেছি টিউবওয়েল পাড়ের কিছু মানে একটু পাশে আমাদের বিল্ডিংটা, তো বিল্ডিং এর যে ছাদটা, তো ছাদের উপর থেকে ডাকটা আসছিল। হুম হুম। তো ছাদের উপরে রাসেল ভাই যখন আমার আপু তাকায়, তখন আপু দেখতে পায় যে ছাদে পা ঝুলিয়ে ওই সেম অবয়বটা, হাতে চুরি পরা, লিপস্টিক নিয়ে, এবং আমার বাবার মতো চেহারা। তো এটা আপু দেখার পরে ওই দিন পা ঝুলাচ্ছিল, মানে যেভাবে আর কি শয়তান টাইপের কিছু থাকে আমরা যেটা শুনি আর কি, যে হাসছিল এবং পা ঝুলিয়ে ঝুলিয়ে আপুকে হাত ধরে রাখছিল, আয় সুলতানা তোকে নিয়ে যাব, আয় তুই আমার সাথে, এই বলে ডাকছিল। তো আপু তখনও প্রচন্ড রকমের ভয় পায়, আপু মানে আবারও ওইভাবে ভয় পেয়ে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরে। তো যেটা হয় যে এটা শুধু আমাদের সাথে না, আমাদের পাশের বাড়িতেও একটা হয়েছিল। আমি যেটা জানি যে আমাদের পাশের বাড়িতে মানে এক মাসুম ভাই নামে একটা ভাই ছিল, তো ওনার মা এই মাসুম ভাইকেও মারা যাওয়ার ঠিক 1 মাস পরে এইভাবে দেখে। তো ঘটনাটা অ্যাকচুয়ালি এরিয়া রিলেটেড, আমরা যেটা ভেবে নিয়েছি এটার পরে, কারণ আমাদের বাড়ির আশেপাশেই যারা মারা যাচ্ছে তাদের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে মারা যাওয়ার 1-2 মাস পরে তাদের অবয়বটা তবে ভিন্ন গঠনে সেটা দেখা যাচ্ছে। আচ্ছা। তো এটা দেখার পরে আপু তো প্রচুর কান্নাকাটি করছে এবং ভয়টা যাচ্ছে না, কারণ একের পর 1-2 দিন ঘটেছে, এক ভয়ের উপর আর একটা ভয়। তো আম্মু তখন ভাবলো যে এভাবে তো আসলে থাকা যায় না এত ভয় নিয়ে। তো আমার একটা হুজুরকে ডাকে, আজিজকারী নাম ছিল ওনার আমার এলাকায়। তো ওনাকে ডাকার পর যেটা হয় যে উনি আসার পরে বলে যে এটা জিন টিন ছিল, বা মারা যাওয়ার পরে এটা অনেকেই দেখে থাকে, উনি এই ধরনের ধারণা দেয়, কনসেপ্ট দেয়। তো উনি তখন একটা মানে গ্লাস নিয়ে পানি পড়ে দেয়, কিছু একটা তাবিজ দেয় আর কিছু পানি পড়ে দেয়, খেতে বলে এবং ঘরের চারপাশে ওটা ছিটিয়ে দিতে বলে। হুম হুম। তো তারপরে ঘরের চারপাশে ওটা ছিটিয়ে দেওয়া হয় এবং আপুকে পানিটা খাওয়ানো হয়, আপুকে তাবিজও দেওয়া হয়, যেটা গ্রামের হুজুর টুজুর দিয়ে থাকে। তো তারপর থেকে আপু আর ওরকম অবয়ব কিছু দেখেনি। তবে আপুর একটা সমস্যা বরাবরই হচ্ছে এবং এখনো সেটা হয়, সেটা হলো যে আপু, এটা ঘুমানোর সাথে রিলেটেড, কাত হয়ে শুতে পারে না। উপর হয়ে শুতে পারে না, কাত হয়ে শুতে হয়। যদি উপর হয়ে শোয় তাহলে আপু চোখের সামনে একটা মারাত্মক ভয়ঙ্কর অবয়ব দেখে, যে অবয়বটা অনেক বেশি লম্বা, জুবা টুবা পরা এবং বড় পাঞ্জাবি টাঞ্জাবি পরা। তো আপুর ভয়টা এখন ওই ভয় থেকে হয়েছে কিনা সেটা আমরা জানি না, তবে এখনো এই ভয়টা কাজ করে এবং ওই উপর হয়ে শুলেই ওই জিনিসটা দেখতে পায় রাসেল ভাই। এটাই ছিল আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ, আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আহমেদ ইসা বনানী থেকে এসেছি। ওকে। আমি যেই ঘটনাটা এখন শেয়ার করব, ঘটনা 2016 সালে, যেটা আমার গ্রামের বাড়ি রাজবাড়িতে হয়েছে। আমি যখন ক্লাস 10-এ পড়ালেখা করি, তো সামনে আমার এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আমি হোস্টেলে যাই। তো হোস্টেলের দিনগুলো বেশ ভালোই কাটছিল। তো ভাইয়া কোনো এক রাতে পড়ালেখার কাজ শেষ করে ভাইয়া আমি ঘুমোতে গেছি, বাট কিছুক্ষণ ঘুমানোর পরে হঠাৎ করে আমার ঘুমটা ভাইয়া ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার কারণ ছিল যে ভাইয়া আমার রুমের সামনে খেলার মাঠ, সেখানে মনে হচ্ছিল কিছু মানুষ, তার মানে আমি বলতে চাচ্ছি যে আমার হোস্টেলের ছেলেরা দুষ্টামি করছিল। তো আমি এই ভেবে ওদেরকে একটু রাগারাগি করে আমি দরজা খুলে বাহিরে আসলাম, বাট বাহিরে এসে ভাই আমি কিছুই দেখতে পেলাম না। তো আমি পুনরায় আবার আমার রুমে চলে গেলাম, রুমে গিয়ে শুয়ে আছি, বাট ঘুম আসছিল না। তো 10-15 মিনিট পরে ভাইয়া সেম ওই একই কাহিনী। তো আমি এবার বেশি রাগান্বিত হয়ে লাঠি নিয়ে বের হলাম ওদেরকে একটু মার দিব, বাট বের হয়ে দেখি ভাইয়া যেমন কিছু লোক সেখানে খেলাধুলা করছিল। যে আপনার মূল ঘটনাটা বলেন, কি হয়েছিল আপনার সাথে? ভাইয়া তখন কিভাবে ভয় পেয়েছিলেন, কোন সাথে কি ঘটনা ঘটেছিল? তখন নার্ভাস বেশ- মনে হচ্ছে। হ্যাঁ, আপনি আপনার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা আপনি আমাদের। জি ভাইয়া, তখন ভাইয়া আমি দেখলাম যে লোকগুলা আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যে আমি তাদের কোনো একটা ক্ষতি করে ফেলছি। লোকগুলাকে আমি যখন তাদের দিকে এগিয়ে যাচ্ছিলাম লাঠি নিয়ে, তো দেখলাম যে তারা আমার দিকে তাকিয়ে আছে খুব ভয়ানকভাবে, এবং তারা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে দৌড়ে পালাচ্ছে। আমি তাদের কাউকে দেখলাম যে
যে তারা পালিয়ে যাচ্ছে, বাট তাদের পাটা ভাইয়া নিচে ছিল না। আচ্ছা, আপনি এমনিতে আপনার বাসায় বা কোনো জায়গায় কোনোদিন কোনো কিছু দেখেছেন? না ভাই, আমি বাসায় কখনো কিছু দেখিনি, বাট ওই হোস্টেলেই আমার প্রথম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আপনি আর কিছু বলতে চান? আমার মনে হয় যে আমার মনে হচ্ছে যে আপনি একটু নার্ভাস, এই জন্য আমি আপনাকে বলছি। না ভাইয়া, ঠিক আছে। আমি হ্যাঁ, তো ভাইয়া এভাবে কিছুদিন পার হওয়ার পরে ভাইয়া, মানে আপনার সেকেন্ড ঘটনাটা কিভাবে ঘটলো, জি। কি হয়েছিল আপনার সেটা বলেন। সেকেন্ড ঘটনা ভাইয়া, আমি কোনো এক রাতে ঘুমোচ্ছিলাম। তো ঘুমানোর সময় দেখলাম যে কোনো এক লোক আমার দরজা ভেদ করে যে আমার পাশে এসে বসলো। বাট পাশে এসে বসার পরে আমার মাথায় হাত ভোলাচ্ছে, বাট আমি ওই লোকটিকে ভাইয়া আমার মনে হচ্ছে যে আমি আগে কখনো দেখিনি। আবার মনে হচ্ছে যে আমি দেখেছি, বাট আমি তাকে কেস করতে পারতেছি না। তো এভাবে কিছুদিন যাওয়ার পরে ভাইয়া, সে এভাবে রেগুলারলি মাঝে মধ্যে আমার সাথে এভাবে আচরণ করতো, আসতো আমার কাছে। তো এর মধ্যে একদিন ভাইয়া, তখন শীতের দিন চলে আসলো শীতের দিন, সে একদিন সেম ভাবে আমার দরজা ভেদ করে আমার কাছে চলে আসছে, বাট আমার পাশে এসে বসছে এবং আমার মাথায় হাত ভোলাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার সেকেন্ড ঘটনাটা বলবেন ছোট্ট করে, সময় আমাদের খুব কম। কোথা থেকে এসেছেন, নামটা একবার বলেন প্লিজ। জি ভাইয়া, আমার নাম তুষার আহমেদ ইমন। আমি ঢাকা কলেজের ছাত্র, ধানমন্ডিতে থাকি। জি প্লিজ। তো ভাইয়া, আমি দ্বিতীয় যে গল্পটা বলতে চাচ্ছি সেটিও ঘটেছে আমার নিজের দেশে, নিজের জেলায়, সিরাজগঞ্জে। তো এটা ঘটেছে রাসেল ভাই আমার ছোট বোনের সাথে। তো যেটা ঘটেছে আমার ছোট বোনের সাথে, তো আমার ছোট বোনের কোচিং ছিল আমার পাশের গ্রামে। তো ও যে টিচারের কাছে কোচিং করতো, সেই টিচারের বাসায় যে রাস্তা দিয়ে যেতে হয়, ওই রাস্তার মাঝখানে একটা কবরস্থান পড়ে। তো প্রতিদিন ওখান দিয়ে যেতে হয়। তো এর আগে কখনো কোনো সমস্যা হয়নি। তো হঠাৎ করে একদিন যাচ্ছিল কবরস্থানের ওখান দিয়ে। তো রাসেল ভাই, যেটা গ্রাম এলাকায় যেটা প্রচলিত আছে যে সুগন্ধি মেখে কবরস্থানের পাশ দিয়ে বা এই ধরনের কোনো জায়গা দিয়ে যেতে নেই, তাহলে নাকি ওইটার প্রতি মানে জিন জাতি বা এ ধরনের ভূত প্রেত আমরা যাই বলি না কেন, এটাদের একটা আকর্ষণ থাকে, এটা প্রচলিত আছে। তো আমার বোন ওই দিন খুব ভালোভাবে যাই হোক সুগন্ধিটাও মেখেছিল, তো সেন্ট বডি স্প্রে করেছিল। তো যাওয়ার পর সে প্রাইভেটে গেছে এবং কোচিংটাও কমপ্লিট করেছে। করার পর ভর দুপুরে সে গিয়েছিল। করার পর সে সন্ধ্যার একটু আগে বিকেলের দিকে বাসায় ফিরে আসে। তো বাসায় ফিরে আসার পর আমরা যেটা বুঝতে পারি যে সামথিং রং, মানে কিছু একটা ঠিক নেই। তো তখন মানে জিনিসটা এইভাবে ঘটতেছিল যে আমরা খেতে বসেছি, তো আম্মা বলছে তুই খেতে আয়, কিন্তু সে কোনো কথা বলছে না। আমরা যাই বলছি না কেন তার কোনো উত্তর পাচ্ছি না। কিন্তু তুই এখানে আয়, তখন সে জাস্ট তাকাচ্ছে আমাদের দিকে, তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিচ্ছে, কোনো কথা বলছে না। তো রাসেল ভাই, এরকম হওয়ার পরে তো হঠাৎ করে রাতে তার অস্বস্তি বোধ হচ্ছে। তো সে বলছে আমার ভালো লাগছে না। তো ভালো লাগছে না, আম্মা বলছে মাথা ব্যথা বা জ্বর টর আসছে এটা ভেবে। তো আম্মা হচ্ছে মাথা ব্যথা, হঠাৎ করে কেন মাথা ব্যথা। তো আমার আম্মা আবার মানে নামাজ কালামের প্রতি অনেকটা দায়িত্ববান এবং সে মানে অনেক হাদিস টাদিস জানা লোক। তো সে আর কি কোরআনের কিছু দোয়া টোয়া পড়ে আপুকে ফু দেয় যে মাথা ব্যথা যাতে ঠিক হয়ে যায়। তো যেটা দেখা যায় যে তার মাথা ব্যথা তো ঠিক হয় না, বরং সে কিছু অদ্ভুত রকমের আচরণ করতে থাকে এবং তার মানে সে হাসতে থাকে, হঠাৎ করে হাসতে থাকে এবং হাসতে হাসতে হঠাৎ করে কাঁদতে শুরু করে। এবং হাসিটা ছিল রাসেল ভাই খুবই বিকট এবং অদ্ভুত আকারের, মানে যেভাবে একটা স্বাভাবিক মানুষ আর কি হাসে না, এরকম হাসি ছিল। এবং হাসতে হাসতেই কান্না করছে এবং কান্না করতে করতেই হাসি দিচ্ছে। তো এরকম এরকম হওয়ার পর তো হঠাৎ করে মানে আমার আম্মু বললো যে কি রে, তুই এভাবে সাহস করে আসিস, আমার বাসায় তুই এসেছিস, মানে আম্মু বুঝতে পেরেছে। তখন আমাকে ডাক দিল, আমার মেয়ে জবকে ডাক দিল। ডাক দেওয়ার পরে এখন বাসায় আসার পরে মানে আমাদের রুমে আসার পরে তখন আম্মু বললো যে তোরা একটু থাক, আমি অজু করে আসি। তো আম্মু অজু করে এসে পানি টানি পরে ফু দিল এবং আপুকেও দোয়া কালাম পরে ফু দিচ্ছে। তো যেটা হলো কি যে দোয়া কালাম পরে ফু দেওয়ার পরে আপুর ঠিক হওয়ার বদলে সে আরো উগ্র আচরণ করতে শুরু করলো এবং সে অনেক চিৎকার চেঁচামেচি করছে, মরে গেলাম বলছে। তো তারপরে আম্মু যেটা করলো যে আমাদের ওখানে অমাবস্যার দিনে তেল তোলা হয়, মানে পাশের বাড়ির হুজুর তেল তোলা অমাবস্যার দিনে, মানে মাটির নিচ থেকে। তো ওইটা দিয়ে আম্মু হলো
আপুকে ইয়াটিয়া মানে দিল। দেন দেওয়ার পরে আপু তারপরে স্বাভাবিক ফিরে এসলো। তো ওই দিন আর কি মারাই যাচ্ছিল, এই অবস্থা থেকে আপু আর কি ফিরে এসছে এবং তার মানে ওটা ঠিক হয়ে গেছে। তো রাসেল ভাই, যেটা হয়েছে যে রাত 3টার দিকে ছাড়ানোর পর রাত 3টার দিকে ট্রেনের চালার উপর প্রচন্ড শব্দ হচ্ছিল। হওয়ার পর মানে আম্মু তখন আমাদেরকে ডাক দিল এবং বললো যে তার মানে দেখ, যেটা আমি রাত 1টার দিকে যেটা ছাড়িয়ে দিচ্ছি ওটাই শব্দ করছিল। কারণ টিনের চালাঘর ছিল, ওটার উপরে কোনো মানে গাছ টাছ ছিল না, শব্দ হওয়ার কোনো কথাই না, কিন্তু প্রচুর পরিমাণ শব্দ হচ্ছিল। তো রাসেল ভাই, ছোট আপুর সাথে এটাই ঘটে, এটাই ছিল আমার সেকেন্ড স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো রাসেল ভাই, আশা করছি আপনি ভালোই আছেন। আমি সোহাগ চক্রবর্তী যশোর থেকে বলছি। আজকে আমি ইন্ডিয়াতে ঘটে যাওয়া হাসপাতালের একটি ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেকেই হাসপাতাল মর্গ কেন্দ্রিক ঘটনা অনেক পছন্দ করে, এই জন্য ভাবলাম আমার জানা এই ঘটনাটি আপনাদের সবার সাথে শেয়ার করি। ঘটনাটি ঘটেছিল 2015 সালের। আমার এক পরিচিত লোক তার ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে গিয়েছিল। বলে রাখা ভালো, ওনার স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছিল এবং ওই ব্যক্তিও গুরুতর অসুস্থ ছিলেন। তার ছেলের বয়স 15-16 বছর। তো তিনিও খুব গুরুতর অসুস্থ হওয়ায় তারা ভ্যালুরে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন। আমার অনেক পরিচিত জন ইন্ডিয়াতে থাকার সুবাদে উনি আমার সাথে যোগাযোগ করে অনেকের পরিচয় পরিচিতি নিয়েই ওখানে গিয়েছিলেন। তো দুঃখের ব্যাপার হচ্ছে উনি ইন্ডিয়াতে একটা স্বনামধন্য হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। ওনার কিডনি রোগ ছিল। উনি 25 দিন ওই হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়েই 25 দিনের দিনই তিনি মৃত্যুবরণ করেন। যেহেতু ওনার স্ত্রী ছিল না আর সাথে ওনার ছেলে ছিল, ওনার আসলে বাংলাদেশে তেমন কোনো রিলেটিভ ছিল না যে ওখানে যোগাযোগ করবে বা পুরো প্রক্রিয়াটি ম্যানেজ করবে এরকম। তো যখন তার ছেলেটির বাবা মারা যায়, ছেলেটি অনেকটা অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়। যদিও এর আগে সে বাবার সাথে 4 থেকে 5 বার ইন্ডিয়াতে ভ্রমণ করেছেন, কিন্তু ভ্যালোরে এবারই তারা প্রথম। সো ওখানকার রাস্তাঘাট, কথাবার্তা, মানুষের সাথে এই জিনিসগুলো তার তেমন পরিচিতি ছিল না। তো বাবার চিকিৎসার জন্য অনেক জিনিস তাকে কিনতে গেলেও অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল, কারণ সে ওখানকার ভাষা ঠিকভাবে জানে না। এমন অবস্থায় তার বাবা যখন মারা যায়, সে চরম হতাশার মধ্যে পড়ে এবং বুঝতে পারে না সে কি করবে। একে তো সে একটা বড় শোক, একটা ধাক্কার মধ্যে পড়েছে, তার বয়স অনেক কম, তারপরেও সে সম্পূর্ণ অপরিচিত একটি জায়গা। বুঝে দেখুন রাসেল ভাই, এমন পরিস্থিতিতে যদি মানুষ পড়ে তখন তার আসলে মাথা কোন দিকে কাজ করবে আর করবে না, এটি কিন্তু আসলে ভাবা সত্যিই কঠিন। তো প্রথম দিন যেদিন তার বাবা মারা যায়, বলে রাখা ভালো তার বাবা মারা যায় রাত 11:50-55 দিকে। তো হাসপাতাল কর্তৃপক্ষ কিছু ফর্মালিটি থাকে, সেই ফর্মালিটি গুলো ফিল আপ করে তার বাবার লাশ ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। কিন্তু ছেলেটি আসলে বাংলাদেশ থেকে যাওয়ায় আর তার বয়স কম হয়, সে অনেক আকুতি মিনতি করে তার বাবাকে সকাল পর্যন্ত হাসপাতালে রাখার জন্য। কিন্তু আসলে হাসপাতালের একটা নিয়ম থাকে রাসেল ভাই, যে মৃত মানুষকে তারা সাধারণ কেবিনে রাখে না। তো ওই ব্যক্তিকে লাশ ঘরের সামনে একটা ছোট ঘর মতো আছে, আমি বিবরণে যতটুকু জেনেছি ঘরটি বেশ ছোট, সেখানে মোট 6টা লাশ রাখা ছিল। অনেক সময় দ্রুত ডেলিভারির জন্য ওই লাশগুলোকে ওই ঘরে রাখা হয়, যারা দেখা গেল 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে নিয়ে যাবে লাশগুলো, সেরকম লোকেদের ক্ষেত্রে ওই লাশগুলো ওখানে রাখা হয়। তো সেরকম একটা জায়গায় রাখা হয়েছিল এবং সেখান থেকে একটু বিবরণে আমি বলি আসল ভাই, সে যে আমাকে যেভাবে বলেছে, সেই ঘরটা থেকে আপনাকে বাইরে বের হতে গেলে মিনিমাম আপনাকে 100 পা সামনে যাওয়া লাগবে। সেখানে একটি ক্রপসিক্যাল গেট আছে এবং সেখানে ক্রপসিক্যাল গেট গুলো আমরা যেমন হয় যে বাইরে থেকে ভিতর দেখা যায়,
ফাঁকা 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 হয়, এরকম টাইপের ক্লপসিক্যাল গেট না, গেটটার মধ্যে টিনের দিয়ে ওই ফাঁকা জায়গাগুলো বন্ধ করে রাখা, যাতে বাইরে থেকে ভিতরে না দেখা যায়, এইভাবে করা আর কি। তো ওই ছেলেটি তার বাবাকে, সে কোথায় থাকবে এটা বুঝতে পারে না প্রথম, তো সে অনেক বেশি কান্নাকাটি করায় বা বাবাকে জড়িয়ে ধরে থাকায় যখন ওয়ার্ড বয়রা ওই লাশটি ওখানে এনে রাখে, সে কোনোভাবেই ওখান থেকে যেতে চায় না। তখন ওখানকার ওয়ার্ড বয়রা তাকে অনেক নেওয়ার চেষ্টা করলেও পারে না। সে বলে, যাই হোক না কেন আমি আমার বাবার সাথেই থাকবো। আসলে তো রাসেল ভাই যতই মারা যাক সে তার বাবাই, সে তখন ওই বাবার সাথে থাকার কথা জানায়। ওয়ার্ড বয়রা তাকে নিতে পারে না, তারা অনেক সময় ওয়ার্ড বয়রা বলে যে তুমি তো ছোট মানুষ, এখানে ভয় পেতে পারো বা অন্য কোনো সমস্যা হতে পারে, যেহেতু ক্লপসিক্যাল গেটটা বাইরে থেকে লাগানো থাকে, সো তুমি এখানে থাকতে পারবে না, তুমি গেটের বাইরে এসে থাকো। কিন্তু সে কোনোভাবে রাজি হয় না। যা তার কাকুতি মিনতি শুনে এক পর্যায়ে গেটে ওখানে যে লোক থাকে উনি বললো, আচ্ছা ঠিক আছে তুমি এখানে থাকো, তাহলে আমাদের গেটটা লক করা থাকবে না, গেটটা খোলা থাকবে, তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি যাতে দৌড় দিয়ে গেট থেকে বাইরে চলে আসতে পারো বা আমাদের ডাকতে পারো যদি ভয় পাও আর কি। তো সেইভাবেই কাজ হলো। রুমটার মধ্যে রাসেল ভাই একটা নেভি ব্লু কালারের একটা ডিম ভাল্ব দেওয়া, ডিম লাইট আমরা যেটা বলি রুমের মধ্যে লাগাই কম আলোতে, ওরকম একটি লাইট লাগানো। তো সে তার সারা রাতই কান্নাকাটি করেছে। রাত 2টা 3টা এমন সময় সে এক পর্যায়ে আর নিচে বসে থাকতে না পেরে সে হলো বাবার যে বেডটা, যেটা স্ট্রেচার নিয়ে আসা হয়েছে, ওই স্ট্রেচারের পরে উঠেই বাবাকে জড়িয়ে ধরে ঘুমায় পড়ে। এক পর্যায়ে সে কিছু শব্দ শুনতে পায়। শব্দটি এমন হচ্ছে, ইঁদুর সাধারণত রুমের মধ্যে ঢুকলে যেমন হয় ক্যাচকুচ 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 করতে থাকে, একটা শব্দ করে ইঁদুরে, ওরকম শব্দ হচ্ছে। তো এখানে ইঁদুর ঢুকতেই পারে, আসলে রুমগুলো তো অত বেশি ভালো না, রুম ইঁদুর ঢুকতেই পারে। তো সে এটাকে তেমন একটা গুরুত্ব দেয় না এবং এক পর্যায়ে তার মনে হতে থাকে তার বাবা যেন বেঁচে আছে, কারণ সে যখন ওয়ার্ড বয়ের সাথে স্ট্রেচারে করে লাশটি নিয়ে আসছিল তখন বাবার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং অনেক সাদা হয়ে গিয়েছিল। তার বাবা অনেক ফর্সা লোক, একদম সাদা হয়ে গিয়েছিল, কিন্তু সে যখন বাবাকে জড়িয়ে ধরে শুয়ে আছে তখন তার মনে হচ্ছে তার বাবা বেঁচে আছে, জীবন্ত তিনি, কারণ তার শরীরে সে টেম্পারেচার ফিল করতে পারছিল। সে একটা মনের মধ্যে কেন জানি তার একটা সাহস তৈরি হয়ে গেল, সে বাবাকে খুব জড়িয়ে ধরেই ওখানে শুয়েছিল। এবার কিছু সময় পর থেকে আরো কিছু অদ্ভুত ঘটনা ঘটা শুরু হলো। সে হঠাৎ ওই শব্দগুলো বেশি বেড়ে যাওয়ার কারণে সে একটু মুখ উঁচু করে দেখে কিছু লোক ওই রুমের মধ্যে ঢুকেছে। লোকগুলো একেবারে স্পষ্ট না, তারা কিছু কালো কাপড় পরা, কালো জ্যাকেট টাইপের পরা, এরকম কিছু লোক, এবং লোকগুলো হেঁটে হেঁটে কিছু লাশের পাশে যাচ্ছে, লাশের কিছু অংশ উঁচু করছে এবং তারা কিছু কাঁটা জিনিস এনেছে সাথে করে, সেইগুলো দিয়ে লাশের কিছু অংশ কোপ দিয়ে দিয়ে কাটছে, কেটে কেটে তারা একটা প্যাকেট মতো আনছে, ওই প্যাকেটের মধ্যে ভরছে। এই জিনিসগুলো দেখে উনি কিন্তু সে কিন্তু খুবই ভয় পেতে শুরু করে, কারণ সে তো এমন জিনিস কখনো দেখেনি। তারপরেও সে মনে করছে হয়তো এটা হাসপাতালের কোনো লোক হতে পারে, কারণ লাশ কেটে নিয়ে যাচ্ছে, এটা বাইরের লোক হবে এটা তো আসলে সে বুঝতে পারে না। কিন্তু এই ব্যাপারগুলো সে দেখছে, আবার মুখ লুকিয়ে পড়ছে যাতে তার এই জিনিসগুলো না দেখতে হয়। কিন্তু তার কাছাকাছি যখন ওই লোকগুলো চলে আসছে তখন পাশের একটা লাশকে যখন ওইভাবে হাত কাটছে, পা কাটছে বা শরীরের অন্য অংশ কেটে নিচ্ছে, তখন হঠাৎ সে দেখে পাশের সে একজন মহিলা। সে বলছে, আরে এই লোকের চোখ দুটো কত সুন্দর, বলেই সে দেখে আঙুল দিয়ে তার চোখটা টান দিয়ে তুলে ফেললো, এবং চোখটা যখন আঙুল দিয়ে টান দিয়ে তুলে ফেললো রাসেল ভাই, সে তো বয়স অনেক কম, সে দেখছে যে চোখের নিচে অনেকটা লম্বা ফিতার মতো অনেক কিছু একটা মাথার মধ্যে থেকে বের হয়ে আসলো, এবং ওই মহিলা কিছু না বলে বলছে এটা অনেক সুস্বাদু হবে বলে মুখে ঢোকা দিল।
এখন সে এই ব্যাপার দেখে এতটাই ভয় পেয়েছে যে আসলে কি বলবে কি বলবে না। আরো রাসেল ভাই আরো অবাক করার ব্যাপার হচ্ছে, সে ওখানে কারোর সাথে ঠিকভাবে কমিউনিকেট করতে পারছে না কথা বা ভাষার কারণে, কিন্তু ওখানে যে লোকগুলো আছে সবাই তারা বাংলা ভাষাতে কথা বলছে। সে এটা দেখে খুবই ভয় পেয়েছে, কারণ এখানে তো হাসপাতালের লোক যদি হয় তাহলে তারা তো ওই ভাষায় কথা বলবে, তামিল ভাষা, হিন্দি ভাষা কিংবা ইংরেজি ভাষাতে, কিন্তু তারা কথা বলছে বাংলা ভাষাতে। এবং চোখ উঠায় সে গালের মধ্যে ঢুকায় সেটা খেয়ে খাচ্ছে, খুব বলছে হ্যাঁ খুব ভালো খেতে, এটা ভালো, ওইটা ভালো, এইভাবে নিচ্ছে। অনেকটা খাচ্ছে তারা, অনেকটা তারা প্যাকেটে ঢুকাচ্ছে। এখন এই পর্যায়ে একটা টুইস্ট আছে রাসেল ভাই। ওই যে আমি প্রথমে বলছিলাম, ছেলেটা প্রথম যখন বাবার বুকের পরে উঠে চিন্তা করলো যে বাবা জীবন্ত, একটা সাহস ফিল হলো, এই ব্যাপারটা আরো পরে ইন্টারেস্টিং হয়ে যায়। সে যখন ভয় পেতে থাকে এবং বাবাকে জোরে চেপে ধরে, তখন তার বাবার একটা হাত তার গায়ের উপর দিয়ে এসে পড়ে একদম। আমরা এক হাত দিয়ে যদি কাউকে জড়িয়ে ধরি, ঠিক যেভাবে জড়িয়ে ধরা হয় সেইভাবে জড়িয়ে ধরে। এখন এইটাই কিন্তু আমরা স্বাভাবিকভাবে ভয় পাবো, কিন্তু ওই ছেলেটি এতই ভয় পেয়েছিল যে যখন তার বাবার একটা হাত জড়িয়ে ধরার মতো তাকে জড়িয়ে ধরে খুব শক্তভাবে, তখন সে খুব বেশি সাহস পেতে থাকে। সে তখন আর এটা ভয় পায় না। এইভাবে সে কত বেলা ভয়তে ছিল বা সেন্সলেস হয়ে গিয়েছিল এটা সে জানে না। ভোরবেলায় যখন দেখে বাইরে থেকে কিছু আলো আসছে ওই রুমের মধ্যে, তখন দেখে ওই রুমের মধ্যে আসলে কেউ নাই, আর তার বাবার হাত কিন্তু ওইভাবে আর ধরে নেই, হাত কিন্তু আবার সোজা হয়ে গেছে। সে আসলে যতটা ভয় পেয়েছিল ওই সময়, কিন্তু পরবর্তীতে সে অনেকটাই বেশি অবাক হয় যেটা কি হলো আমার সাথে। তখন সকাল হলে সে বাইরে গিয়ে ওয়ার্ড বয় যারা ওখানে 2-1 দিন কথা বলে, যাদের সাথে মোটামুটি পরিচিত হয়েছিল, তাদের সাথেই বলে ঘটনাটি এরকম। তখন ওয়ার্ড বয়রা বলে যে আসলে তোমার বয়স কম বলে তোমাকে আমরা ওখানে রাখতে চাচ্ছিলাম না, এই কারণেই। এখানে এরকম প্যারানর্মাল কিছু ঘটনা ঘটে। অনেকেই দেখে যে এখান থেকে লাশ কেউ খেয়ে যাচ্ছে, অনেক সময় বাস্তবিক ভাবে ও লাশের কিছু অংশ গায়েব হয়ে যায়। তারপরে আরো অনেক ঘটনা ঘটে। তুমি বয়স অনেক কম হওয়ার কারণে তোমাকে আমরা ওখানে রাখতে চাচ্ছিলাম না। তো এটা ছিল ঘটনা। পরবর্তীতে ওই ছেলে আমার সাথে ফোনে কথা বললে আমি ওখান থেকে কিভাবে আসবে সেটা নিয়ে আমি তাকে সব পরামর্শ দিই। সে লাশ নিয়ে আর দেশে ফিরতে পারে না, ওখানেই তার বাবার লাশের সৎকার করে সে বাংলাদেশে চলে আসে, এবং বাংলাদেশে আসার পরে সম্পূর্ণ ঘটনাটি আমার সাথে শেয়ার করে। আমি আজকে সেই ঘটনাটি আপনার সাথে শেয়ার করলাম রাসেল ভাই।